আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমি লাইভের শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি সেই সাথে লাইভের শুরুতে আবারও শুকরিয়া আদায় করব মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধুমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেননি, তিনি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন পাপিষ্ঠ উম্মত হিসেবে সৃষ্টি করেছেন। সেই জন্য আবারও মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রচন্ড শীত বাহিরে, তা এবছরের রেকর্ড ছাড়িয়ে গিয়েছে, কারণ ঢাকাতেই প্রচন্ড শীত, অতএব অন্যান্য জেলাতে কতটা শীত তা আসলে বলার বাহিরে। এই শীতের মধ্যে আমার ফেসবুক আইডি থেকে হঠাৎ করেই লাইভে এসে আমার ফেসবুক আইডিতে থাকা 19,000 ফ্রেন্ড অ্যান্ড ফলোয়ার, সাথে আমার গ্রামপুলির বায়ু বন্ধুরা, তাদেরকে বিরক্ত করা। যারা মুসলমান আছেন তাদেরকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু ধর্মের আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার, এবং অন্যান্য ধর্মাবলী যে সকল ভাই ও বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের প্রাণডালা রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকেন, সেই শুভকামনা করি। লাইভের শুরুতেই বলবো, যারা অনেকেই আছেন মহিলা আইডি, গ্রাম পুলিশ মহিলা সদস্য, তারা আমার লাইভে যুক্ত হন। তারা কিছু কিছু সময় কানে তুলা ব্যবহার করবেন, আমার কথাগুলো শুনবেন না, কারণ আজকের কথাগুলো সব মিলিয়েই বলবো, যা আমাদের সৃষ্টির শুরু থেকেই আমাদের পুরুষদের পাশাপাশি আমাদেরকে মা বোনদেরকে দিয়েছে। সেই মা বোনদের সামনে অনেক কথাই বলা যায় না, তবু লাইভের প্রয়োজনে, কথার প্রয়োজনে কথাগুলো আজকে বলতে হবে। তো আপনারা প্রত্যেকেই যারা লাইভে যুক্ত আছেন লাইভটি শেয়ার করবেন। লাইভটি একটু বেশি সময় হবে, কারণ অনেক দিন 45,870 জন গ্রাম পুলিশ সদস্যদের ভাগ্য পরিবর্তন নিয়ে কথা বলা হয় না। তো হঠাৎ করে আজকে সিদ্ধান্ত নিলাম যে আজকে কথা বলতে হবে। আসলে আমি শারীরিকভাবে অনেকটাই অসুস্থ, অনেকটাই অসুস্থ, মানসিকভাবে অসুস্থ। মাথার চারিদিক দিয়েই অনেকটাই ভার হয়ে রয়েছে, মানে যা বলার বাহিরে, আপনারা হয়তো বা বুঝবেন না। কারণ একটা কথায় আছে, যাকে সাপে কামড় দেয়নি সে কিন্তু সাপে কামড়ের ব্যথাটা বুঝে না। তো তদ্রূপ আমি যতটা সমস্যায় আছি, আমার সমস্যাটা আমিই একমাত্র উপলব্ধ করতে পারবো, আপনারা হয়তো বা অন্য কেউ তা পারবেন না। শারীরিকভাবে আমি খুবই অসুস্থ। এর মধ্যে লাইভে আসতে বাধ্য হলাম, কারণ যেহেতু 45,870 জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ভাগ্য পরিবর্তন করতে গিয়ে এই জীবনটা শেষ করে দিয়েছি। আমার মতো গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের আর একজন ব্যক্তি নাই যিনি 45,000 মানুষের ভাগ্য পরিবর্তন করতে গিয়ে, দৌড়ঝাঁপ করতে গিয়ে নিজের জীবনের এতটা ঝুঁকি নিয়েছেন, এতটা চেষ্টা করেছেন।
সংসার ধর্ম সবকিছু ত্যাগ করেছেন নাই। যদি থাকেন তাহলে সে অবশ্যই কমেন্টে বলবেন যে আমিও আছি আপনার মতো করেছি। হ্যাঁ, এক আধজন আছে, এক দুজন আছে, যেমন কৃষ্ণ আছে, নাইম আছে, এরকম দুই একজন আছেন যারা আমার মতো ৪৫,৮৭০ জন গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করতে গিয়ে নিজেদের সংসার ধর্ম নিজেদের চিন্তা ত্যাগ করেছেন আছেন। এছাড়া যে বাহিরের কোনো ব্যক্তি থাকেন যে আমি আপনাদের মতো করেছি, অবশ্যই তিনি কমেন্ট বক্সে আসবেন। তো যাই হোক, ৪৫,৮৭০ জন গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করা, আবার উদাহরণ দেওয়া তো ঠিক না, আমি টোটাল কথা বলবো। পে কমিশন থেকে শুরু করে আজকে পর্যন্ত আপনাদের ভাগ্যে কি হতে চলছে, কি হবে কি হবে না, সবগুলো কথাই বলবো। কিন্তু জানতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য নিয়ে থাকতে হবে। এটা 1 মিনিটেই আমি বলে দেব, এটা ভাবাটা ভুল হবে। যারা 1 মিনিট 2 মিনিটের আশা করে আসছেন 2 মিনিটে জানতে পারবো জাতীয় বেতন স্কেল হয়ে গেছে, দুঃখিত, তারা লাইভ থেকে ভাই বেরিয়ে যাবেন। অবশ্যই আজকের লাইভটি একটু লম্বা সময় হবে, একটু ধৈর্য নিয়ে আপনাদের থাকতে হবে। অনেকেই ইতিমধ্যে লাইভে যুক্ত হয়েছেন, 60 জন যুক্ত হয়েছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে এত অল্প সময়ে আমার মতো ক্ষুদ্র একজন ব্যক্তি, আমি আসলে একজন ব্যক্তিই না, আমার মতো ক্ষুদ্র একজন ব্যক্তিতে আপনারা 60 জন লোক খুব অল্প সময়ে যুক্ত হয়েছেন। এর জন্য আসলে আমি ধন্য, আমি কৃতজ্ঞ। এটা অনেক বড় প্রাপ্তি। অনেক বড় বড় ব্যক্তিদের আইডিতে 5 জন 10 জন 20 জন লাইভে যুক্ত হয়, আর আমার মতো ক্ষুদ্র একজন ব্যক্তিতে 100 200 300 500 এমনও সময় গেছে 1000 ছাড়িয়ে গেছেন আপনারা লাইভে যুক্ত হয়েছেন। তো আমি আসলে সত্যি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী যে আপনারা আমার লাইভ দেখার জন্য অপেক্ষা করেন, লাইভে যুক্ত হন। আমি আপনাদের সকলের কাছেই চিরকৃতজ্ঞ। আপনারা প্রত্যেকে লাইভটি শেয়ার করবেন। আর অনেকে কমেন্ট করেছেন আপনার সুস্থতা কামনা করি, অসংখ্য ধন্যবাদ আমার মোমেন আলী ভাই। আমার আরেকটি ভাই লিখেছেন ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভাই। আমার আরেকটি ভাই লিখেছেন লাল মিয়া ভাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ ভাই। আয়ুর্বেদিক ফার্মেসি ভাই আপনি ভালো আছেন তো ভাই, আলহামদুলিল্লাহ ভাই। আমার আজুল ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি, আপনারা ভাই কেমন আছেন। আমার আরেকটি ভাই এমন এমন চাচা লিখেছেন আছি, ধন্যবাদ চাচা। আমার আরেকটি ভাই লিখেছেন আদাব, আপনি কেমন আছেন, আপনার মন এত খারাপ কেন। আসলে ভাই মনটা খারাপ না, শরীরটা খুবই খারাপ ভাই, খুবই খারাপ। মনটা যেমন তেমন শরীরটা ধরেই রাখতে পারতেছি না। মানে এখন হয়তো বা আপনাদের সামনে বসে আসছি, কিন্তু আসলে বসে থাকার মতো অবস্থাতে নাই। আমার মন চাচ্ছে শুয়ে থাকি, প্রচন্ড মাথা ব্যথা ভাই, মাথার পিছনের সাইডটা খুব ব্যথা, বমি বমিও আসতেছে। এক বাক্যে বলতে গেলে আসলে খুবই ব্যথা ভাই, খুবই ক্লান্ত, এতটাই ক্লান্ত যা বলার বাহিরে। আর আজকের এই ক্লান্তটা আপনাদের ৪৫,০০০ গ্রাম পুলিশ সদস্যদের জন্য চিন্তা, সেই সাথে খেয়ে না খেয়ে দৌড়ঝাঁপ। দেখা গেছে যে 3 বেলার জায়গায় 2 বেলা খাই, অনেক টাইমে 2 বেলার খাবারটাও সময় মতো জুটে না, আন সময়ে জুটে। যে সকালের খাবারটা খাওয়ার কথা 7টা 8টা 10টার মধ্যে, ওইটা খাই 12টায়। আবার যে দুপুরের খাওয়াটা 2টার মধ্যে খাওয়ার কথা, ওইটা খাই 5টা 6টা, সন্ধ্যা 7টায়। তো সব মিলিয়ে ভাই শারীরিক অবস্থা আসলেই ভালো না। এই কারণেই আপনারা হয়তো বা আজকের লাইভে দেখতে পাচ্ছেন যে শারীরিকভাবে অসুস্থ। ইতিমধ্যে অনেক ভাই যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম ভাই ভালো আছি ভাই। আমার ইব্রাহিম সর্দার আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই, ভালো আছি। ভবিষ্যৎবাণী কি হতে পারে এই বিষয়ে আলোচনা করবেন অবশ্যই ভাই। বিশ্রাম নেন কাকা, ইমন চাচা লিখেছেন বিশ্রাম নেন কাকা। স্বদেশ গ্রাম পুলিশ লিখেছেন ভাই আমার সালাম নেবেন, আপনার শরীরের অবস্থা দেখে মনে হচ্ছে আপনি খুবই অসুস্থ, দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক। ধন্যবাদ আমার স্বদেশ গ্রাম পুলিশ ভাই।
আমার আরেকটি ভাই লিখেছেন, ভাইয়া তুমি অফিসে ডিউটি করতে হচ্ছে কেন? ভাইয়া তুমি অফিসে ডিউটি করতে হচ্ছে কেন? সরি ভাই, আমি ডিউটি অফিসে করি না, এটা হয়তো আপনার ভুল ধারণা। আমার আরেকটি ভাই লিখেছেন, দোয়া রইল তাড়াতাড়ি সুস্থতা দান করেন। হ্যাঁ ভাই, আপনাদের দোয়ার বরকতে আমি এটা আমার মন থেকে বিশ্বাস করি ভাই। এটা আমার মনের কথা, বিন্দু পরিমাণ মিথ্যা কথা নয় ভাই। এটা আমার মনের কথা। উপরে আল্লাহ আর নিচে আপনাদের দোয়া, এই দুইটার কারণে আল্লাহ আজকে আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি সুস্থ আছি, এত সমস্যার মধ্যেও আমি সুস্থ আছি এই দুইটা জিনিসের কারণে। একটা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত, এবং দ্বিতীয়টা হচ্ছে আপনাদের কিছু আমার ভালোবাসার মানুষ আছেন, তারা আমার জন্য দোয়া করেন, তাদের দোয়া। এই দুইটা জিনিসের কারণে আজকে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে, আমি সুস্থ রেখেছি, আমি ভালো আছি। ধন্যবাদ ভাই আপনাদেরকে। আয়ুর্বেদিক ফার্মেসি একটু জোরে বলেন ভাই। আসলে ভাই আমার শারীরিক শক্তিটা অনেকটাই একটু কমে গেছে, তেমন জোরে কথা বলতে পারছি না, তারপরও চেষ্টা করবো ভাই জোরে বলার জন্য। দ্রুত সুস্থতা কামনা করছি। অসংখ্য ধন্যবাদ ভাই, দোয়া রইল তাড়াতাড়ি ভালো হন। অসংখ্য ধন্যবাদ ভাই। ভাই আমার প্রতিটি কথা বিশ্বাস করি ভাই, আপনার প্রতিটি কথা বিশ্বাস করি। অসংখ্য ধন্যবাদ ভাই আমাকে বিশ্বাস করার জন্য। যাই হোক, যারাই লাইভে যুক্ত হয়েছেন প্রত্যেকেই আমার জন্য দোয়া করেছেন। এই মুহূর্তে 94 জন আছেন, আমি কৃতজ্ঞ আমার 94 জন ফ্যান অ্যান্ড ফলোয়ারের কাছে। এটা বিশাল প্রাপ্তি আমার জন্য। আপনি কি কাকা এখন সাসপেন্ড আছেন? হ্যাঁ কাকা, আমি এখন সাসপেন্ড আছি, আমি বলবো বিস্তারিত। আমার একটা ভাই লিখেছেন, বোঝে হ্যাঁ বলতাম না ভাই, আপনার কমেন্টটি বলতাম না। তো যাই হোক, আমি অল্প কিছু কথা এখন শুরু করব। আপনাদের কমেন্ট আসলে আগে দেখিনি আমি কখনো, কিন্তু আজকে আপনাদের কমেন্টগুলো আমি দেখলাম। আমি এখন শুরু করব। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে স্মরণ করব। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাকলুকাত হিসেবে সৃষ্টি না করতেন, তাহলে কিন্তু আমি আপনাদের মন কাটতে পারতাম না, আপনাদের জন্য কাজ করতে পারতাম না, এবং আপনাদের জন্য কথা বলতে পারতাম না। তো আমি প্রথমেই যে কথাটা শুরু করব, আপনারা যেহেতু অল্প লোক যুক্ত আছেন, মাত্র 88 জন লোক যুক্ত আছেন, আপনারা প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন কথাগুলো জানতে হলে। আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে আমি ক্যামেরাটা একটু সামনে আনার চেষ্টা করব, অনেকেই যেহেতু কথা শুনতে পাচ্ছেন না। আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের চাকরিজীবীদের মধ্যে এটা একটা প্রবাদ বাক্য, আপনার এলাকায় হয়তো বা বলে, আমার এলাকায় তো বলে, যে চাকরির শেষ হচ্ছে চৌকিদারি আর কাজের শেষ হচ্ছে মুচিগিরি। এর বাংলা বিশ্লেষণ করতে গেলে দেখা যায় যে এই চৌকিদারি চাকরির নিচে আর কোনো চাকরি নাই, আর মুচির কাজের শেষ কোনো কাজ নাই। এই দুইটা কাজই হচ্ছে মানুষের জীবনের একেবারে সর্বনিম্ন কাজ, আর সেই দুইটার মধ্যেই আমরা কিন্তু আছি। তো আসলে জাত নিয়ে কথা বলতে গেলে তো আবার অনেকের গায়ে লাগে, অনেকেরই গায়ে লাগে। আসলে জাত কাকে বলে? আমরা যে যে কাজ করে জীবন নির্বিহা করি, জীবন নির্বাহ করি, সেই কাজটাকেই কিন্তু কাজ বলা হয়। তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে যারা দিনমজুরের কাজ করে তাদেরকে কামলা বলা হয়, দিনমজুর বলা হয়। যারা যে কাজ করে তাদেরকে সেই কাজেই কিন্তু ডাকা হয়। যারা রিক্সা চালায় তাদেরকে রিক্সা চালায় ডাকা হয়। যিনি মাছ বিক্রি করে তাকে মাছ বিক্রেতা বলে ডাকা হয়। যিনি এই কি বলে মুচির কাজ করে, জুতা সেলাই, তাকে কিন্তু মুচি বলে ডাকা হয়। তো আমি কিছুদিন আগে একটু পোস্ট করেছিলাম এই মুচি নিয়ে। আসলে সাধারণত কিন্তু পেশা, এই পেশাগুলো বিভিন্ন ধর্মের লোকেরা বিভিন্ন পেশায় নিয়োজিত থাকে। আপনারা দেখবেন যে কামার কুমারের কাজ করে, কামার কুমার যারা মাটির কাজ করে, তাদের কিন্তু জাতটাই আলাদা। তারা কিন্তু অন্য কোনো কাজের সাথে জড়িত না। তারা ওই মাটির পাতিল, মাটির কলস, মাটির গ্লাস, মাটির আসবাবপত্র, এগুলোই তারা বানায়।
তাদেরকে বলা হয় কামার, যাতে বলা হয় কামার। তাদেরকে শুধু যাতে কামার বলা হয় না, আপনারা একটু ধৈর্য নিয়ে থাকবেন। 90 জন আছেন মাশাআল্লাহ, ধৈর্য নিয়ে থাকবেন। জাতীয় বেতন স্কেল সহ গ্রাম পুলিশের সার্বিক বিষয়ে কথা বলবো। আমি অপেক্ষায় আছি, একটু লোক আপনারা যুক্ত হন। একটু লোক যুক্ত না হলে কথাগুলো বলবো আপনাদের জন্য, আপনারা গ্রাম পুলিশের জন্য, আপনাদের গ্রাম পুলিশ সদস্যদের ভাগ্য পরিবর্তন নিয়ে। তো আপনারাই যদি যুক্ত না হন তাহলে তো কথাগুলো কে শুনবে? মাত্র 25 জন, 50 জন, 60 জন লোক কথা শুনলে তো এই ভাগ্যের পরিবর্তন হবে না। যে কারণে আপনারা একটু ধৈর্য নিয়ে থাকবেন। একটু লোক যুক্ত হোক, অন্ততপক্ষে 1-150 লোক যুক্ত হোক, তারপরে আমি মূল কথাটাতে চলে যাব যে আপনাদের ভাগ্যে কি আছে, পে কমিশনে কি আছে, কি হতে চলতেছে, বা সামনে ভাগ্যে কি আছে, কথাগুলো বলবো। আপনারা জানেন আমি গতকালকেও ঢাকা ছিলাম, আমি প্রায়ই ঢাকা থাকি। আসলে ঢাকা কিন্তু কেউ শখ করে যায় না। আমি কথা এক দিক থেকে আরেক দিকে নিয়ে যাচ্ছি। ঢাকা কিন্তু কেউ শখ করতে যায় না। কোনো কামার সে পাতিল বানাবে, সে কলস বানাবে, সে কিন্তু ঢাকা সচিবালয়ের সামনে গিয়ে বসে কলস বানাবে না, লাইভ করবে না। কারণ তার কাজটা ওই ঢাকা সচিবালয়ের সামনে না, সে কলস বানাবে তার বাড়িতে বসে। সে যদি লাইভও করে, তার ওই বাড়িতে বসেই লাইভ করবে, কলস বানাবে, মানুষকে দেখাবে। আর যে ব্যক্তি কন্টেন্ট ক্রিয়েটর, কন্টেন্ট বানায়, সেই ব্যক্তি বিভিন্ন সৌন্দর্যমূলক জায়গা খুঁজবে। কোন জায়গাটায় তার সুন্দর একটা কন্টেন্ট তৈরি হয়, সেটা হইতে পারে সরষা ক্ষেত, সেটা হইতে পারে সুন্দর একটা জায়গা। একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাজ। তো অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারা সরিষা ক্ষেতে গিয়ে কবিতা বলেন, তারা সুন্দর ফুলের বাগানে গিয়ে কবিতা বলেন, তারা সুন্দর সুন্দর জায়গায় গিয়ে কিন্তু কন্টেন্ট বানান। কিন্তু কেউ কিন্তু সচিবালয়ের গেটে এসে কন্টেন্ট বানান না। কিন্তু ঘরে বসে বসে মন্তব্য করার মতো অনেক ব্যক্তি কিন্তু আছে, যারা মন্তব্য করে যে ঢাকা সচিবালয়ের গেটে আইসা নাকি কন্টেন্ট ক্রিয়েটর, নাকি নাটক করার জন্য, ছবি দেখানোর জন্য, ছবি বানানোর জন্য ঢাকা সচিবালয়ের গেটে আসে। মহাশয়, আপনাকে বলছি, আপনি কি জানেন যে ঢাকা সচিবালয়ের সামনে আসতে গেলে কয়টা টাকা গাড়ি ভাড়া লাগে? মহাশয়, আপনি যে একটা কন্টেন্ট বানান, ভিডিও বানান, কয় টাকা আসে আপনার ভিডিও থেকে? আপনি একটু পরবর্তী ভিডিওতে আপনি একটু সেটা ক্লিয়ার করে বলবেন যে আপনি যে ভিডিওটা বানাইছেন, যে ভিডিওটা ভাইরাল হয়েছে, সেই ভিডিও থেকে আপনি কয় টাকা পাইছেন? যদি কেউ কন্টেন্ট বানানোর জন্য সচিবালয়ে আসে আর সেই কন্টেন্ট থেকে লক্ষ লক্ষ টাকা আসে, তাইলে বাংলাদেশের প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা কিন্তু ঢাকা সচিবালয়ে আসবে, সচিবালয়ের গেটে এসে কন্টেন্ট ক্রিয়েটর বানাবে। তাহলে আপনার মতো কেউ তেজপাতা খেতে, মরিচ খেতে আর সরিষা খেতে যে কন্টেন্ট বানাইতো না, ওই ঢাকা সচিবালয়ের গেটে এসে কন্টেন্ট বানাইতো। তো আপনাকে আমি অনুরোধ করব, আপনি কেন সরিষা খেতে কন্টেন্ট বানান ভাই? আপনিও আসেন না ঢাকা সচিবালয়ের গেটে এসে কন্টেন্ট বানান, সচিবালয়ের ভিতরে গিয়া কন্টেন্ট বানান, অথবা সচিবালয়ের 5 নম্বর গেট, 4 নম্বর গেট, 3 নম্বর গেট, 2 নম্বর গেট, 1 নম্বর গেটে এসে আপনিও কন্টেন্ট বানান না, যদি কন্টেন্ট বানানোর জন্য কেউ সচিবালয়ে আসে। তো যাই হোক, আপনাকে নিয়ে অনেক কথা হইল। হ্যাঁ ভাই, নিজের প্রতি খেয়াল রাখতে হবে। ফি আমানিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন? আপনার ভাই কোনো খবর আছে ভাই? হ্যাঁ ভাই, অবশ্যই খবর আছে। আপনারা ধৈর্য নিয়ে যারা থাকবেন না তারা খবর শুনতে পারবেন না। যারা এমনি চেহারা দেখার জন্য আর গরম ভাত খাবার জন্য ভাই লাইভে আসছেন, তারা লাইভে আসবেন, বেরিয়ে যাবেন, এইটাই নিয়ম। দেখি জাতীয় বেতন স্কেলের কোনো খবর বলে কিনা, তাকে আর ধৈর্য কুলাইব না, তারা বাইরে যাবেন। যেমন 101 জন 2 জনের থেকে কিন্তু 94 জন আছেন, বাকিটি কিন্তু গরম ভাত খাইতে আসছিল, তাদের কাছে আর ভাল লাগে নাই, তারা কিন্তু বাইরে গেছে গা। তো যারা আমাকে দেখলে অনেকেই বলে যে লালমে ভাই আপনার চেহারাটা দেখলে ভাল লাগে, আপনার কথা শুনলে ভাল লাগে, আপনার কাছ থেকে অনেক কিছু জানা যায় যা অন্যদের কাছ থেকে জানা যায় না, তারা কিন্তু ঠিকই লাইভ থেকে বেরিয়ে যাবে না, কথা শুনবে। আমি যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা লাইভ করি, এই 1.5 ঘন্টাই তারা লাইভে যুক্ত থাকবে, যে লালমে ভাই শেষ পর্যন্ত কি বলে, শেষ পর্যন্তের কথাটা শুনি লালমে ভাই। তো যাই হোক,
এই যে যারা নেগেটিভ আলোচনা সমালোচনা ঘরে বসে করেন, আপনাদের হাতে ধরে পায়ে ধরে মাপ চাই, আপনারা নেগেটিভ সমালোচনা বন্ধ করেন, স্মার্ট গ্রাম পুলিশ হন। স্মার্ট গ্রাম পুলিশ না হলে ভাগ্যের পরিবর্তন অত সহজ না। আর স্মার্ট গ্রাম পুলিশ হইতে হলে অবশ্যই আপনাকে তার পিছনে মেধা, শ্রম, ঘাম, টাকা সবই খরচ করতে হবে। এই যে আমার গায়ে, যদিও শীত, একটু খুলে দেখাবো, আমার গায়ে কিন্তু একটা কোটি দেখতে পাচ্ছেন, একটা কোটি দেখতে পাচ্ছেন। যে কোটিটা আপনারা আমার গায়ে দেখতে পাচ্ছেন, অবশ্যই এই কোটিটা কিন্তু আলাদা একটা সৌন্দর্য আছে। এই কোটিটা গায়ে দিলে আলাদা একটা সুন্দর আছে। তো এখন এই কোটির মর্ম তো আসলে চারালে বুঝবে না, কয় চারালে না ঘিয়ের মর্ম বুঝে। যদিও হিন্দু ধর্মে চারাল বলতে একটা জাতি আছে, কথাটা বলতে গেলে তাদের অনেক টাইমে তাদের গায়ে লাগে যে আমরা চারাল, আমাদেরকে বললো। আসলে ভাই আমি বললাম না, এগুলো হলো কবি সাহিত্যিকেরা বলে গেছে, এটা আমার মুখের কথা না, এটা বইয়ের ভাষা। চারালে না ঘিয়ের মর্ম বুঝে, এটা একটা বইয়ের ভাষা। তো এই যে কোটিটা আপনারা দেখলেন, এই কোটিটা গায়ে দিলে সুন্দর লাগে, স্মার্ট লাগে নিজেকে। আপনি যদি স্মার্ট হতে চান, আপনি যদি সুন্দর হতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে টাকা খরচ করতে কিন্তু হবে। টাকা খরচ ছাড়া কিন্তু আপনি স্মার্ট হতে পারবেন না। আপনারা জানেন যে গ্রাম পুলিশের যে জুতা দেয়, সেই জুতা 7 দিন পায়ে দিলে 8 দিনের দিন সেই জুতার তলা ছুটে যায়। সেগুলো আর পায়ে দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি থাকে না। তাহলে আপনি সেই জুতা পায়ে দিয়ে সারা বছর কিভাবে ডিউটি করবেন? কারণ আপনার পোশাক হলে আপনার শরীরের সৌন্দর্য। আপনাদেরকে যে শার্ট দেওয়া হয়, যে প্যান্ট দেওয়া হয়, যে ক্যাপ দেওয়া হয়, সেগুলো গায়ে দেওয়ার মতো না। কারো কোমরে লাগে না, কারো লম্বায় লাগে না, কারো ঢোল্লা হয়, কারো শার্ট বড় হয়, কারো শার্ট ছোট হয়। সমস্যা আছেই, এক একজনের এক এক সমস্যা আছেই। তো আপনার পোশাকের কারণে আপনাকে অসৌন্দর্য দেখা যায়, আপনার পোশাকের কারণে। অন্যান্য বাহিনীর পোশাক দেখেন, তাদের পোশাক কিন্তু ফিটিং। পুলিশের দেখেন, সেনাবাহিনী দেখেন, নৌবাহিনী দেখেন, বিমান বাহিনী দেখেন, যত বাহিনীর পোশাক দেখবেন, প্রত্যেকটা বাহিনীর পোশাক দেখবেন ফিটিং। আর পোশাকের কারণে তাদেরকে সুন্দর দেখা যায়। এখন বেশিরভাগ বাহিনীর পোশাক কিন্তু বাহিনীর সদস্যরা তারা পাশাপাশি কিনে পরে, নিজের টাকা দিয়ে কিনে পরে। পুলিশ মার্কেটই আছে, যে মার্কেটে জুতা থেকে শুরু করে, মোজার থেকে শুরু করে সকল প্রকারের জুতা, মোজা, ক্যাপ, টুপি, প্যান্ট, শার্ট, কোটি সবকিছুই কিনতে পাওয়া যায়। তো তারা বেশিরভাগই কিনে পড়ে, কারণ তাদের সৌন্দর্য বজায় রাখার জন্য, ফুটিয়ে রাখার জন্য তারা এগুলো কিনে পড়ে। যাই হোক, আপনি জাতীয় বেতন স্কেল পেতে চান, এখন জাতীয় বেতন স্কেলের 100% রাইট। ধন্যবাদ ভাই, আমার একটি ভাই লিখেছেন। আপনাদের কথাগুলো পরে পড়ি। এই পর্যন্ত যত প্যান্ট দিয়েছে আমার একটাও হয় না। তাহলে এই যে আমার একটা ভাইয়ের প্যান্ট হয় না, তাহলে এই ভাই প্যান্ট পরলে প্যান্টের তার কোনো সৌন্দর্য আসবে? সে প্যান্ট পরলে কোনো সৌন্দর্য তার আসবে? পোশাকই তো তার সৌন্দর্য। আল্লাহ পাক বলছে, চেহারা যেমন তেমন। যদি কোনো ব্যক্তি সুন্দর একটা পোশাক পরে, তাহলে তার সৌন্দর্যটা অনেক গুণ বৃদ্ধি পায়। তো যদি পোশাকই সুন্দর না হয়, তাহলে কি আপনার সৌন্দর্য বৃদ্ধি পাবে? পাবে না। সবার আগে প্রয়োজন আপনাদের কি স্মার্ট হওয়া, সুন্দর হওয়া। তবেই তো আপনি আপনার সম্মান ফিরে পাবেন, মান ফিরে পাবেন। তো যাই হোক, আমি পে কমিশনের কথায় চলে যাই, কারণ এই কথাগুলো আপনাদের কাছে ভালো লাগবে না। কারণ এগুলো কিনতে গেলে টাকা লাগবে ভাই, এগুলো মাগনা কিনতে পাওয়া যায় না। কারণ আপনার এই যে কোটিটা আমার গায়ে দেখতেছেন, আবারও আমি দেখাই, শীত যদিও, যে কোটিটা দেখতেছেন, কোটিটা দেখে কিন্তু অবশ্যই সুন্দর লাগে। কোটিটা কিন্তু গায়ে দিলে অবশ্যই সুন্দর লাগে। এটা আপনারা বুঝতেছেন যে এখন কিন্তু সৌন্দর্য আলাদা লাগতেছে। এখন কিন্তু সেটা বুঝতেছেন যে এখন আমি যে এই শীতের জন্য কম্বল গায়ে দিয়েছিলাম, সেই কম্বলের একটা সৌন্দর্য ছিল, আর এখন আর একটা সৌন্দর্য, এটা আপনারা বুঝতেছেন। এই সুন্দরের পিছনেও কিন্তু
অবশ্যই অর্থনৈতিক বিষয় আছে, টাকার বিষয় আছে। এই কোটিটা কিন্তু ইচ্ছা করলেই এই আপনি পাবেন না। 1 পিস কোটি অর্ডার দিয়ে বানাইতে হয়, অর্ডার না দিলে আপনি পাবেন না। যদি বলেন যে লালমিয়া ভাই আপনাকে আমি আগামীকাল ঢাকা আসতেছি, ঢাকা আসলে আপনি আমার সাথে একটু দেখা করবেন, আপনার গাড়ি ভাড়া খাবার দাবার যা লাগে আমি আপনাকে দেব, আপনি আমাকে একটা কোটি কিনে দিবেন, 5,000 টাকা দেবো আপনাকে। সরি ভাই, 5,000 টাকা দিলেও আপনি এই কোটি কিনতে পারবেন না। আমার গাড়ি ভাড়া খাবার দাবার সবকিছুই দিবেন, 5,000 টাকাও দিবেন, কিন্তু এই কোটিটা আপনি কিনতে পারবেন না। কারণ এটা টাকার বিষয় না, এটা বিষয় হচ্ছে অর্ডার না দিলে আপনার কোটি বানানো হবে না। তো যাদের কোটি সম্পর্কে ধারণা নাই তারা মনে করে যে একটা কোটির দাম মনে হয় খুব সস্তা, তারা মনে করে যে একটা কোটি মনে হয় খুব সস্তা, 200-400-500 টাকা হলেই মনে হয় একটা কোটি পাওয়া যায়। সরি ভাই, একটা কোটি আপনি এই পোশাকের কোটি বাদ দেন, এতে তো ডিফেন্সের কোটি, সেনাবাহিনীর, নৌবাহিনীর, বিমান বাহিনীর। ইদানিং এই গ্রাম পুলিশের কোটিটার সিস্টেম চালুটা আমি করছি, আমি লালমিয়া করছি। আগে কখনো গ্রাম পুলিশের কোটি ছিল না। আমি কিন্তু সর্বপ্রথম কোটি নিজে ইচ্ছাকৃতভাবে আমি কোটি বানাই, অন্যান্য বাহিনীর মতো দেখে আমি কোটি বানাই। সেই কোটি বানিয়ে আমি ঢাকাতে আন্দোলন থেকে শুরু করে অফিস আদালত সবকিছুই এই কোটি পুরে করি। আমার দেখা দেখি অনেকেই কোটিটা ভালো লাগে, অনেকেই 2-1 জন কোটিটা কিন্তু ইদানিং তারা ব্যবহার করেন, পড়েন, এই কোটিটা পড়েন। আবার অনেকেই এই কোটির জন্য আমার সাথে যোগাযোগ করেন যে ভাই আমার একটা কোটি দরকার, আমার একটা কোটি দরকার। কিন্তু কোটিটার যখন দাম আপনারা জানতে চান তখন কিন্তু আর আপনাদের কাছে এই কোটির ইচ্ছা কিন্তু আর থাকে না। কারণ এই কোটি আপনি সাধারণ একটা কোটি, মানুষ কিন্তু এই কোট প্যান্ট এবং কোটি পরে, কোট প্যান্ট এবং সাথে কোটি পরে, যারা ধনী বড় লোক বা যারা অফিস আদালতের অফিসার, তারা কোটের সাথে কোটি পরে, একটা সাধারণ কোটি। আপনি ঢাকায় গিয়ে এই সাধারণ কোটিটার দাম অথবা ঢাকায় লাগবে না, আপনার এলাকাতেও আছে, মার্কেটে আছে। একটা কোটির দাম কয় টাকা আপনি একটু যাই জিজ্ঞেস করেন দেখি। 1500-র নিচে কোনো কোটি নাই। 1800, 2000, 2500, 3000, 3500, 5000 টাকা একটা কোটির দাম। আমার একটা কোটি আছে 2500 টাকা দাম, আমার একটা কোটি আছে 3500 টাকা দাম। সেগুলো কিন্তু এই গ্রাম পুলিশের কোটি নাই, এমনি কোটি, নর্মাল কোটি। সেগুলো বিভিন্ন অনুষ্ঠানে পরে মানুষ কোথাও ইনভাইট হইলে সেখানে পড়ে যায়, তার দাম 2200 টাকা, 2500 টাকা একটা কোটির দাম। 1500-1600-র নিচে কোনো কোটি হয় না, 1500-1600-র কোটি সেগুলো পছন্দ হয় না, নর্মাল কোটি। তা আপনি পোশাক পরিহিত, আপনার মনোগ্রাম লাগাইনে গ্রাম পুলিশ, পিছনেও আপনার মনোগ্রাম লাগাইনে আছে, পিছনে ইংলিশে মনোগ্রাম লাগাইনে আছে যে বাংলাদেশ ভিলেজ পুলিশ, গ্রাম পুলিশ। এই কোটিটা আপনাদের যারা ধারণা নাই তাদের ধারণা কি কয় টাকা হইতে পারে? একবারে নর্মাল 500 টাকা, 600 টাকা, 700 টাকা এই কোটি পাওয়া যায়? পাওয়া যায় না ভাই। তো যাই হোক, আপনার রুচির পরিবর্তন করতে হলে আপনার মনের পরিবর্তন করতে হবে। আর আপনার মনের পরিবর্তন করতে হইলে আপনার টাকার চিন্তা করলে হবে না, আপনার সৌন্দর্যের চিন্তা করতে হইলে অবশ্যই আপনাকে কিন্তু টাকা দিয়ে কিনতে হবে। তো যাই হোক, এই ব্যাপারে বাদ দিলাম। যারা কোটি নিতে ইচ্ছুক, এটা সবার বাধ্যতামূলক না যে আপনার কোটি কিনতেই হবে, কোটি লাগবেই, বাধ্যতামূলক না। আপনি যদি মনে করেন যে আপনার সৌন্দর্যের দরকার আছে, আপনার সৌন্দর্যের দরকার আছে, আপনি অন্যদের চেয়ে আলাদাভাবে সৌন্দর্য আপনার ফোটাতে চান, তাহলে আপনি অনেকেই আছে জুতা সহ কিনে, তাহলে আপনি জুতা সহ কিনবেন, এটা আপনার ব্যাপার। এ নিয়ে আবার অনেকের গা জ্বলে, আমি নাকি ব্যবসা শুরু করছি, যে আমি আপনাদের ভাগ্য পরিবর্তন করতে যে 8 লাখ টাকা দিয়ে জামিন হয়ে আসলাম শুধু এই তারিখে 5-6টা মামলায়। কে কয় টাকা দিচ্ছেন আপনারা? যে কুত্তার বাচ্চা কমেন্ট করেন ব্যবসা শুরু করছি, ওই শোয়ারের বাচ্চাকে বলি লাইভের খারাপ অংশে, এ কুত্তার বাচ্চা কয় টাকা দিছস তুই? আমি যে ব্যবসা করি কোস, কয় টাকা দিছস তুই বলতে পারবি যে তুই আমার 500 টাকা দিয়ে সহযোগিতা করছস, আমি ব্যবসা করি? এটা শুধু জাস্ট আপনাদের সুন্দরের জন্য, যে আপনারা সুন্দর, আপনাদেরকে সুন্দর দেখাক, সুন্দরের জন্য, আর কোনো কিছু না। আমি টাকা মাঝে মাঝেই দেই, মাঝে মাঝে গেলে আপনাদের জন্য, আপনারা টাকা দিলে আপনাদের জন্য অর্ডার দিয়ে বানিয়ে তারপর আবার পাঠাই। এটা কামলার মতো, একটা কামলা দেয়, আর কিচ্ছু না। আমার একটি ভাই লিখেছেন, কথাগুলো সুন্দর লাগছে, ধন্যবাদ ভাই।
1300 সর্বনিম্ন বসে হলো 1320 টাকা। হ্যাঁ ভাই, 1320 টাকা এটা পার্সেল খরচ সহ আসবে, আপনার পৌঁছে যাবে, আপনার একেবারে ঠিকানায় পৌঁছে যাবে। আপনার ফ্যান হয়ে গেলাম। আমার একটি ভাই লিখেছেন আপনার ফ্যান হয়ে গেলাম, অসংখ্য ধন্যবাদ ভাই, কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ, ধন্যবাদ ভাই। গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের জেলা উপজেলা ইউনিয়ন কমিটির বিষয় পদক্ষেপ নিতে হবে ভাই। আসলে ভাই আমার টার্গেট ছিল একজন যোদ্ধার টার্গেট, ধরেন সে সেনাবাহিনীর একজন সাধারণ সৈনিক, তার উপরে আছে মেজর, লেফটেন্যান্ট কর্নেল, বড় বড় পোস্ট আছে, আর পোস্ট নাই বললাম, সেনাপ্রধান। কিন্তু ওই একজন সেনাবাহিনীর সিপাহী যিনি যুদ্ধে যায়, তার মাথায় একটাই টার্গেট থাকে, এই দেশটাকে স্বাধীন করা। আমি যে কাজে আসছি সেই কাজটাকে স্বাধীন করা। আমার প্রিয় ভাই যে কমেন্টটি করেছেন, আমার মাথায় টার্গেট একটাই, 45,870 জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা তাদের 2011 সালে জাতীয় বেতন স্কেলের গেজেট আছে, 2009 সালে প্রজ্ঞাপন আছে, 8 সালে প্রজ্ঞাপন আছে, 2010 সালে প্রজ্ঞাপন আছে, এই প্রজ্ঞাপন অনুযায়ী তাদেরকে বেতন দেওয়া হোক। এর চেয়ে বাহিরের কোনো লোভ, লালসা, ইচ্ছা কোনো কিছুই আমার নাই। আগামীকালকে আমাদের যিনি বর্তমান উপদেষ্টা আছেন, তিনি টিভি চ্যানেলে আইসে সাংবাদিকদের মাধ্যমে ব্রিফে তিনি আগামীকাল বলুক যে গ্রাম পুলিশের যে চাহিদা জাতীয় বেতন স্কেল, সময় উপযোগী বেতন, সেটা আমি দেয়ার সিদ্ধান্ত নিলাম এবং এই যে তার চিঠি স্বাক্ষর করলাম। আগামীকালকের পরের দিন পর্যন্ত আমি লাল মিয়া তার বিরুদ্ধে আর একটা কথাও বলবো না, তাকে সাধুবাদ জানাবো এবং তার পক্ষ নিয়ে আমি কাজ করব। আমি লাল মিয়া কথা দিলাম। কিন্তু তা যদি না করে, তিনি বাংলাদেশের তো প্রধান প্রেসিডেন্ট, তিনি যদি আমেরিকার প্রেসিডেন্টও হয়ে থাকে ডোনাল্ড ট্রাম্প, আমি তারও বিরোধিতা করব, কারণ তিনি আমাদেরকে ঠকাচ্ছে। যে ঠকায় তার বিরোধিতা করাটাই হচ্ছে ইসলাম করতে বলছে। তার বিরোধিতা করো, যে তোমাদেরকে ঠকাচ্ছে, যে তোমাদের হক মেরে খাচ্ছে, যে তোমাদেরকে ঠকাচ্ছে, সে কোন ব্যক্তি সেই ব্যক্তি দেখার বিষয় নাই, তুমি তার বিরোধিতা করো, তুমি তার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও। এটাই হচ্ছে একজন মুসলিমের কাজ, একজন মুসলমানের কাজ। আমি ভয় পাই না, আমি ডোন্ট কেয়ার। আমি না নাহিদ ইসলামকে ভয় পাই, না শারজিজ আলমকে ভয় পাই, না ওই যে আরেকটা কি হাসনাত আব্দুল্লাহ। কেন তাদের ভয় পাইবেন? তারা এখন আম পাবলিক, তারা তাদের লাভের জন্য তারা এসেছিল, তারা তাদের লাভের জন্য তারা কোঠা সংস্কারের নামে আন্দোলন করেছিল। সমস্তটাই মিথ্যা, ভুয়া বানোয়াট, এগুলো ভুয়া বানোয়াট, মিথ্যা। তাদের উদ্দেশ্য ছিল এইটা করে তারা এমপি হবে, তারা মন্ত্রী হবে, তারা হাজার হাজার কোটি টাকা কামাবে। তাদের টার্গেট তাদের শেষ, তাদের টার্গেট তাদের শেষ। তারা হাজার হাজার কোটিও টাকা কামাইছে, এমপি মন্ত্রীও হয়েছে, এবং তারা এমপি নির্বাচনও করবে, তারা দলও গঠন করেছে, তাদের জায়গায় তারা সাকসেস। এখন আমি আমার লাল মিয়ার জায়গায় সাকসেস হওয়ার পালা, আপনি আপনার জায়গায় সাকসেস হওয়ার পালা, যে আপনার জাতীয় বেতন স্কেল কিভাবে আদায় করা যায়। আমি লাল মিয়া আমার 35,000 গ্রাম পুলিশের জাতীয় বেতন স্কেল কিভাবে আদায় করা যায়, এটা এখন আমার টার্গেট, আর এটা এখন আপনারও টার্গেট হওয়া উচিত। সবাই যার যার নিজের জন্যই চেষ্টা করে, কেউ কারো জন্য না ভাই। তো যাই হোক, পে কমিশনের অপেক্ষায় যারা আছেন, আমি এবার তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। পৃথিবীতে কোনো জিনিস এমনি এমনি হয় না, এমনি এমনি কেউ দেয় না। আপনি একটি গাভী পালবেন, গাভী দুধটা অটোমেটিকলি কিন্তু তার বান থেকে বেরিয়ে আসবে না, তার বান থেকে অটোমেটিকলি বেরিয়ে আসবে না, যে আপনি নিচের তলায় যে একটা বালতি পাতলেন আর গাভী করে দুধ ছাড়া দিল, এই সিস্টেম নাই।
গাভীর বান থেকে 2 হাত দিয়ে এইভাবে টাইনে 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 তারপরে দুধের বের করতে হয়। যেই পর্যন্ত গৃহস্থ মনে করে যে গাভীর বানের ভিতরে 1 ফোঁটা দুধও আছে, সেই পর্যন্ত বাছুর দিয়ে আবার একটা গুতা মারে, মুখের ভিতরে বটা লাগে একটা গুতা মারে। গুতা মারলে যে গাভী ভিতরে দুধ রাখছে কিনে ওই বাছুরের খাইবার লেগে আবার সেটুকে ছাড়ে। সেটুকে ছাড়ার পরে আবার গৃহস্থ সেটা টাইনে টাইনে 2 হাত দিয়ে বের করে। মাগনা দুধ বাইরে না ভাই। প্রবাদে আছে, কয় ঘি একলা ওঠে না, যদি ঘি না ওঠে তাহলে আঙুল বাঁকা করতে হয়, আঙুল বাঁকা করতে হয়, ঘি উঠানোর জন্য আঙুলটাকে বাঁকা করতে হয়। আর আপনারা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা ভাবেন মনে হয় ঘি একাই উঠবে, কিছু ব্যক্তিরা ভাবেন, কিছু ব্যক্তিরা এমন ভাবেন। যেমন কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটিরা একটা আবেদন দিয়ে আসছে, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তারা ভাবতেছে জাতীয় বেতন স্কেল দিয়ে দেবে তাদেরকে। যাই অনেকেই বেরিয়ে গেছেন, 130-140 জন ছিলেন, বেরিয়ে গেছেন। কথাগুলো মনে হয় ভালো লাগে না ভাই, উচিত কথা ভাই, কারোরই ভালো লাগে না, এইটাই বাস্তব। এখন ভাল লাগতো সুখবর লিখে আসতাম লাইভে, খুব জুত লাগতো আপনাদের, তাহলে কি না জানি সুখবর কইব, কিন্তু কাজের কথাগুলো বলতেছি তো আপনাদের কারো ভাল লাগবে না, এটাই স্বাভাবিক। যাই হোক, যে কোনো জিনিস আদায় করতে হয় ভাই, এমনি এমনি হয় না, আদায় করে নিতে হয়, আদায় না করলে আসে না। তো এই যে পে কমিশন, পে কমিশন কিন্তু আপনাকে, আমাকে, আমি লাল মিয়া, আমাকে কিন্তু ডাকেনি, ডাকেছে আপনাদেরকে। 45,000 গ্রাম পুলিশের প্রতিনিধি হিসেবে আমাকে ডাকছিল, এটা কিন্তু এমনি এমনি ডাকে নাই। বাংলাদেশ সরকার তিনি মনে করেছিলেন যে সরকারি চাকরিজীবীদের বেতন সময় উপযোগী করা হচ্ছে, তার মানে পে কমিশন যাকে বলে, নবম পে স্কেল দেওয়া হবে। তাহলে এর পাশাপাশি, পে স্কেলের পাশাপাশি তো অনেক গ্রাম পুলিশ সদস্যরা আছে, প্লাস অন্যান্য চাকরিজীবীরা আছে, তারা তো এই পে কমিশনের আওতায় পড়ে না। তাইলে যদি পে স্কেল দেওয়া হয় তাহলে তাদের বেতন অনেক বাড়ানো হবে, কিন্তু যারা পে স্কেলের আওতায় পড়েনি তাদের বেতনটা সেই জায়গায় থেকে যাবে। তাহলে এই লোকগুলা চলবে কিভাবে? এই চিন্তাটা পে স্কেলের পাশাপাশি বাংলাদেশ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার তিনি করেছেন। করার পরে তিনি পে কমিশন যে গঠন করেছেন, পে কমিশন গঠনকে, এই পে কমিশনের যেই কমিটি আছে তাদেরকে তিনি ডেকেছিলেন। ডাকার পরে তাদের সাথে আলাপ হয়েছে যে যদি পে কমিশন গঠন করা হয় তাহলে পে কমিশনের বাহিরে যারা আছে, আওতার বাহিরে যারা আছে, আপনারা তাদেরকেও ডাকেন, আপনারা তাদের সাথে কথা বলেন যে তাদের বেতন কত, তাদের সময় উপযোগী কত টাকা বেতন করলে তাদের চলে, তারা কিভাবে চলতে পারে বাজার মূল্য অনুযায়ী, তাদেরকেও ডাকা হোক। তখন পে কমিশন সিদ্ধান্ত নেয় যে তাহলে অন্যান্য যারা আছে তাদেরকেও ডেকে তাদের কথাগুলো আমাদের জানা দরকার, শোনা দরকার। তখন পে কমিশন এই সিদ্ধান্ত নিয়ে অন্যান্য চাকরিজীবী সকলকেই তারা ডাকে। সেখানে ভাগ্যক্রমে ইতিহাসের পাতায় সর্বপ্রথম গ্রাম পুলিশ সদস্যদের ডাক পড়ে। সেখানে আপনাদের দুয়ার বরকতে আমি লাল মিয়া ওদম, 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি, সেখানে সাক্ষাতের সুযোগ পাই এবং মিটিং করার একটা সুযোগ পাই। মিটিং করার আগেই আমি স্যারের নাম্বার পাই, স্যারের নাম্বারে আমি স্যারকে জিজ্ঞাসা করি যে স্যার আমি এখানে কি কি জিনিস নিয়ে আসব, আমি আপনাদের সামনে যে উপস্থিত হব কথা বলার জন্য, আমি কি কি জিনিস নিয়ে আপনাদের সামনে আসব। স্যার আমাকে জানান যে আপনাদের যাবতীয় ডকুমেন্টস আছে, যেই ডকুমেন্টস দিয়ে আপনারা দেখতেছি যে জাতীয় বেতন স্কেলের জন্য আপনারা বারবার চেষ্টা করতেছেন, আন্দোলন করতেছেন, আবেদন করতেছেন, অনশন করতেছেন, ডিসি
সম্মেলন করতেছেন, বিভিন্ন দাবি দাওয়া আপনারা করতেছেন। আপনাদের আছে কি ডকুমেন্টস এর উপর ভিত্তি করে এগুলো করেন। আপনারা সেই ডকুমেন্টস গুলো সাথে নিয়ে আসবেন। 1, 2 নম্বরে আপনারা লিখিত একটা আবেদন সাথে নিয়ে আসবেন। আপনাদের চাওয়া পাওয়াটা কি, এই লিখিত আবেদনটা আপনারা সাথে নিয়ে আসবেন। 3 নম্বরে আপনি মৌখিক কথা বলার সুযোগ পাবেন, আপনি সেই প্রিপারেশন নিয়ে এখানে আসবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, সমস্ত কাগজপত্র সহ 5 সদস্য কমিটি 20টি সহ আমি কিন্তু সেখানে গিয়ে উপস্থিত হই। আপনারা সেটা জানেন। সেটা কিন্তু একটি সরকারি চিঠির মাধ্যমে রাখা হয়। চিঠিটা আমি আগেই পাই, কিন্তু আমি সেটা ফেসবুকে আনি না। কিন্তু আপনারা অনেকেই ট্যালেন্ট, এখন গ্রাম পুলিশ আর আগের মতো ওই মুখ বাঁকানা কথায় একটা বলতে যে আরেকটা বলে তা না। গ্রাম পুলিশ এখন অনেক ইয়াং জেনারেশন আছেন, যারা আমার চেয়েও ফাস্ট গতির। তারা ঠিকই বের করে ফেলেন যে পে কমিশন মিটিং করার জন্য তারা কিন্তু গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের একটি কমিটিকে ডেকেছে। সেটা আমার আগেই আপনারা ফেসবুকে পোস্ট করে দেন। আলহামদুলিল্লাহ, আমি খুশি যে অনেকেই এখন অ্যাডভান্স আছেন, আপনারা যারা শিক্ষিত জ্ঞানী আছেন। তো তারই ধারাবাহিকতায় আমি সেখানে কিন্তু উপস্থিত হই। খুব সম্ভবত তারিখটা ছিল 20 তারিখ। উপস্থিত হয়ে প্রায় দীর্ঘ 1 ঘন্টা ওয়েটিং রুমে অপেক্ষা করি, কারণ আমার আগে অন্যান্য সংগঠনের মিটিং ছিল, আমার পরেও অন্যান্য সংগঠনের মিটিং ছিল। আমি সেখানে ওয়েটিং রুমে বসে ওয়েট করি এবং অন্যান্য যারা বেরিয়ে আসে তাদের কাছ থেকে জানার চেষ্টা করি, ভাই কি প্রশ্ন করি, ভাই কি অবস্থা, ভাই কি ধরতেছে, ভাই কাজ হবে। অনেকের কাছেই আমি জানার চেষ্টা করি, অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করি। যাই হোক, একটা পর্যায়ে আমি সুযোগ পাই, 32 মিনিট আমার সাথে কথা হয়, আবেদনগুলো জমা দেই এবং 2008 সালের সরকার, তত্ত্বাবধায়ক সরকার আমাদেরকে প্রজ্ঞাপনপত্র জারি করেন। সেই প্রজ্ঞাপনপত্রটি আমি সেখানে উপস্থাপন করি, দেখাই। 2009 সালের একটি পরিপত্র হয়, সেইটি দেখাই। 2010 সালে একটি পরিপত্র হয়, সেটাও দেখাই। 2011 সালে একটা গ্যাজেট হয়, সেটা নিয়ে প্রশ্নবিদ্ধ আমি করি। সেটা নিয়ে কিন্তু আমি প্রশ্নবিদ্ধ করি। সবাই কিন্তু আমার দিকে তাকিয়েছিল। সেখানে যারা উপস্থিত ছিল তারা কিন্তু সবাই বয়োজ্যেষ্ঠ, সব বৃদ্ধ, একেবারে বয়োজ্যেষ্ঠ, আমার দাদার বয়স বলা চলে। তারা খুব জ্ঞানী গুণী। আমি কিন্তু তারা কিন্তু আমার মুখের দিকে তাকিয়েছিল আমার কথাগুলো শুনে। আমি কিন্তু তাদেরকে প্রশ্নপন্তও করি যে স্যার, এই যে 11 সালের গ্যাজেটটা, এটা স্যার কে বানাইছে? এটা কি স্যার আমি বানাইছি, নাকি স্যার আপনি বানাইছেন, না এটা স্যার বাংলাদেশ সরকার বানাইছে? এটার মধ্যে স্যার রাষ্ট্রপতির স্বাক্ষর আছে। তাহলে স্যার একটা গ্যাজেট রাষ্ট্রপতির স্বাক্ষর হওয়ার পরে সেটা স্যার স্বীকৃতি পায়, সেটা স্যার আইন আকারে রূপ ধারণ করে, সেইটাই স্যার আইন। তাহলে স্যার, গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের রাষ্ট্রপতির স্বাক্ষরিত 2011 সালের একটা গ্যাজেট হইল, সেই গ্যাজেট মোতাবেক বাংলাদেশ সরকার এই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে জাতীয় বেতন স্কেল দিল না কেন? আর সেইটা বহাল করার জন্য সরকার যা করলো, তা বহাল করার জন্য আমাদেরকে স্যার আন্দোলনের পথে যেতে হবে কেন? এটা তো স্যার সরকার করছে। স্যার আমার দাবি না। স্যার আমাকে বলছিল আপনার দাবি কি লাগবে? আমি বললাম স্যার আমার দাবি হবে কেন? এটা তো সরকারের একটা গ্যাজেট, যেটা সরকার নিজে বহন করার কথা, আর সেটা সরকার বহন করতেছে না। এখন স্যার সেটা আমার দাবি হয়ে দাঁড়াইছে। এটা হবে কেন স্যার? এই প্রশ্নগুলো কিন্তু আমি লাল মিয়া করেছিলাম। কিন্তু প্রশ্ন করেছিলাম, স্যার কিসের চাকরি করি আমরা? একজন গার্মেন্টস কর্মী, যে কোনো ধরনের একটা চাকরি, তারও তো স্যার একটা আইন আছে, শ্রম আইন। সেই শ্রম আইনে সর্বনিম্ন বেতন আছে 12,500 টাকা। তাহলে স্যার সরকারি পোশাক, আমি কিন্তু এই পোশাকটা গায়ে দিয়ে গেছিলাম, এই পোশাকটাই
যে স্যার এই যে আমার গায়ে স্যার দেখেন পোশাক, স্যার এইখানে কি লেখা আছে স্যার দেখেন, বাংলাদেশ গ্রাম পুলিশ, স্যার বাংলাদেশ লেখা আছে। তাহলে স্যার আমার বেতন 6,500 টাকা কিভাবে নির্ধারণ করলেন? আমি যদি স্যার বাংলাদেশের হয়ে থাকি, বাংলাদেশের গ্রাম পুলিশ হয়ে থাকি, তাহলে তো আমার বেতনটা সর্বনিম্ন পিয়নের যে গেটটা আছে, আমি অনেক কথা জানি, শুধু পিয়ন না, পিয়ন, ক্লিনার, ওয়ার্ড বয়, সুইপার, ঝাড়ুদার, সবার একটা গেট, 20 গেট। স্যার সেই ক্লিনার, ওয়ার্ড বয়, পিয়ন, ঝাড়ুদার, তার গেটটাও কি আমি পাবো না স্যার? আমি কি 20তম গ্রেড পাই না? এই গ্রেডের জন্য কেন স্যার আমাকে আন্দোলন করতে হবে, কেন যুদ্ধ করতে হবে? এটা তো আমার প্রাপ্য গেট। যাই হোক, কথা সংক্ষিপ্ত করি, আমি স্যারদেরকে বোঝাতে সক্ষম হই। স্যাররা আমার মুখের দিকে কেউ কেউ এইভাবে গালে হাত দিয়ে আমার কথাগুলো শুনতেছিল। কোন একটা স্যার প্রতিবাদ করতে পারেনি, শুধু আমাদের স্থানীয় সরকারের যিনি সচিব মহোদয় উপস্থিত ছিলেন, তিনি একটি প্রতিবাদ করেছিলেন যে আপনারা তো আরো অন্যান্য অনেক ফ্যাসিলিটি আপনারা পান না। তার জবাবে আমি বলেছিলাম, তার কাউন্টার কিন্তু আমি দিয়েছিলাম, তার জবাবে আমি বলছিলাম, স্যার আপনি কোনটার কথা বলতেছেন? 30 কেজি চাউল, বিজিডি, বিজিএফ, স্যার এগুলো যদি চেয়ারম্যান ভালো থাকে দেয়, না হয় চেয়ারম্যান ভালো থাকে দেয় না, এগুলো তার ব্যক্তিগত ব্যাপার। এগুলো তো স্যার কোনো আইনে লেখা নাই যেগুলো দিতে হবে বাধ্যতামূলক, এর কোনো গ্যাজেট নাই স্যার। এইটা ইচ্ছা করলে চেয়ারম্যান ভালো মনের মানুষ হইলে সে দিতে পারে, আর বেশিরভাগ ইউনিয়ন পরিষদে স্যার এগুলো দেয় না। আমি তো স্যার এগুলোর জন্য আসিনি, আমি স্যার আমার শ্রমের ন্যায্য মূল্য 2011 সালের গ্যাজেট মোতাবেক বেতনের জন্য এসেছি। আমি আরো অনেক কিছু পাই, তাতে কিছু আসে যায় না স্যার, কিন্তু আমাকে ঠকানো হচ্ছে, আমার শ্রমের ন্যায্য মূল্য আমাকে দেয়া হচ্ছে না, আমি তার জন্য এসেছি। আর কোনো কথা কিন্তু তিনি বলতে পারেননি। আর ওইখানে যে সকল স্যাররা উপস্থিত ছিল, তারাও কিন্তু আর কোনো জবাব দিতে পারেননি। অবশেষে আমাকে একটি স্যার প্রশ্ন করেছিলেন যে, স্যার লালমি আপনার চাহিদা কি, সর্বশেষ চাহিদা কি? পরে আমি বললাম, স্যার আমার চাহিদা তো একটাই, আমি 2011 সাল অনুযায়ী বাংলাদেশ সরকার জাতীয় বেতন স্কেলের গ্যাজেট করছে, এটা একটা সংবিধান, আর সংবিধান মানে আইন, সেই আইন এই সরকার লঙ্ঘন করছে। আমি সেই আইনের বহাল চাই, 2011 সালের গ্যাজেট মোতাবেক আমি বেতন চাই। স্যার কথা দিয়েছে ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা স্যার করবে। স্যার তখন বললো যে আপনার সমস্ত ডকুমেন্টস, কাগজপত্রগুলো আবেদন সহ আপনি এগুলো জমা দিয়ে যান। কথা শোনার পরে আমি কিন্তু সেগুলো জমা দিছি। এবার 150, 38, 40, 36 যাই আছেন, কমেন্ট বাড়েন আপনারা, এখন 36 আছেন। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, আপনারা বলবেন আমি কি ভুল করেছি? আমি কি কাজগুলো করতে গিয়ে বা করে ভুল করেছি, কোনো অপরাধ করেছি? আমি তো সেখানে একবারও বলিনি যে স্যার আমাদের গ্রাম পুলিশের কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি আছে, আমাদের কমিটি 2টে। আমি কিন্তু একবারও সেখানে বলিনি, কারণ এই কথাগুলো বলার জায়গা সেখানে না। সেখানে জায়গা আমাদের দাবি আদায় করে আনার। কমিটি আমরা 14টা থাকি, এটা আমাদের বাহিরের ব্যাপার, এটা ভিতরের ব্যাপার না। আমি তো সেখানে একটাই দাবি জানিয়েছি যে আমরা গ্রাম পুলিশের প্রতিনিধি হিসেবে জাতীয় বেতন স্কেল চাই, 2011 সালের গ্যাজেট সেটা বাস্তবায়ন চাই। সেখানে কিন্তু আমি একবারও বলিনি যে এখানে বিল্লাল সাহেব আছে, এখানে মোস্তফা কামাল সাহেব আছে, এখানে অমুক সাহেব আছে, আমাদের দাবি যে 2 রকম। একবারও কিন্তু আমি সেখানে বলিনি, আমি চ্যালেঞ্জ করে বলতেছি। তাহলে কেন বিল্লাল সাহেব
বা বিল্লাল সাহেবের সাথে আরো দুই একটা সাপ যুক্ত হয়েছে। যদি এখন আমি অন্য ভাষায় বলতে গেলে সেটা হচ্ছে যে কি বলে, ঋষি 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 না নাকি, জুতা সেলাই করে ঋষি। এখন উনাকে বললে তো বড় বড় কয়েকটা অফিসার আছে, উনি নাকি সেনাবাহিনীর, উনি নাকি মানব কল্যাণে জড়িত। সুদিনে আমি লাল মিয়া তোমারে, তুমি যে কল্যাণে জড়িত থাকো, আমার কথা লাইট, তুমি আমার যে বাল ফালাইতে পারো একটা বাল উঁচা করে দিব, তুমি পারলে ফালিয়ে দেখাইও। তোমার মতো বড় বড় লোকের লগে আমি ফাইট করি, আর তুমি তো আমার একটা বাল। উনি এই লিগেল কথাগুলো বলতে গেলে উনি ওই রবি দাসের পক্ষ নেয়। আরে বেটা, রবি দাস যে নানান কথা বলতেছে, তুই কি তার একবারও থামাইতে পারস না? তুই কি বলতে পারস না যে তুই সার্ভিস নিয়ে কথা বল, তুই চাকরি করস, তুই সার্ভিস নিয়ে কথা বল। তুই কোনো জাত, কোনো ধর্ম, কোনো গোত্র, কোনো কিছু নিয়ে তোর কথা বলার দরকার নাই। তুই একজন গ্রাম পুলিশ সদস্য, তুই তোর গ্রাম পুলিশ সদস্যের অধিকার নিয়ে কথা বল। তুই বেটা সেনাবাহিনীতে চাকরি করস, তুই কি ভালো হয়েছিস রে? তুই একজন সেনাবাহিনী, তুই কি? তুই একজন সেনাবাহিনী, তুই আইনের ঊর্ধ্বে না। তুই আরেকটা পরিচয়, ওর পরিচয় জানি না, মানব কল্যাণে কি এরকম একটা আইডি জানি। কে তুই? হাতি ঘোরা গেল তোর লাভ, তুই মশাই কস কত জল, তুই কি ভালো হয়ে গেছস জানা? তুই থেট দিয়ে কথা বলস, তোর থেট আমি চুদি না। পক্ষ নিয়ে কথা না বলে যদি সত্যি তুই মানব কল্যাণে জড়িত থাকস, তাহলে আমার লাইভের প্রথম অংশটা দেখবি, আমার লাইভের শুরুটা দেখবি, যে আমি হিন্দুদেরকে প্রণাম জানাইছি, মুসলমানদের সালাম জানাইছি, অন্যান্য ধর্মাবলী ভাই যারা আছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা জানাইছি। তার মানে আমি প্রত্যেকটা মানুষকে মানুষ হিসেবে ভালোবাসি। আর তুই কি করস? তোর জাত নিয়ে পড়ে আসস, তোর রবি দাস জাত নিয়ে পড়ে আসস, তোর কি বলে, তুই জাত লয়ে পড়েছ, আমি জাত লয়ে পড়ে লই। কোন মুসলমানও যদি আমার বিরুদ্ধে লাগে, আমাকে কটুক্ত বলে, আমাকে খারাপ ভাষা বলে, তাকে আমি ছাড়ি না। তোর রবি দাস তো দূরের কথা, তাকেই আমি ছাড়ি না। আর তোর রবি দাস তো গনার টাইমই নাই। জাহেদ সিদ্দিক ভাই, রাবের কাজ ওই কুত্তার বাচ্চাগুলো করছে, যেই কারণে উনি না হয় আর্মির কি মেজর, উনি, আমি বলতেছি উনি আর্মির মেজর তো দূরের কথা, উনি আর্মির যে প্রধান, কি বলে ওনাকে, আর্মির প্রধানকে কি বলে, উনি আর্মি ধরে নেন, উনি আর্মির প্রধান, তাতে আমার বাল যায়, উনি আমার বেতন পায়, উনি আমার বেতন খায়, উনি আমার পরিবারের থেকে টাকা খায়। উনি কি, উনি ন্যায় কথার জন্য কথা আমার ধরতে পারবো, অন্যায়, আমি অন্যায় বললে আমার অন্যায়ের জন্য উনি আমার ধরতে পারবো, ন্যায় কথার জন্য উনি আমার কোনো কিছু করতে পারবো না। আর যেটা পারবো সেটা পারবো ক্ষমতার অপব্যবহার, ওই বালে দুনিয়াতে পারবো, আখিরাতে পারবো না। 3.5 হাত মাটি উনারও কবরের জন্য বরাদ্দ, আমারও কবরের জন্য বরাদ্দ। কবরের পার উনিও খাইবো, কবরের পার আমিও খামো, কি আসে যায়? বাংলাদেশে তো উনি পারবো, জীবিত থাকা তো অবস্থায় উনি পারবো, তাছাড়া আর কি। বড় বড়টা তো লয়ে গেছে গা, আর উনি কি কিচ্ছু না। আমি উনাকে দিয়ে বললাম, যদি উনি কথাটা বলেনি, আমি আর্মির একজন সদস্যর কারণে বললাম, উনি আমাকে থেট দেয়। তারপর আর একটা পাগল আইডি বাড়িয়েছে, উনি আমার থেট দেয়। আর একটা মনি দাসীর বাড়িয়েছে যে ঐক্য পরিষদ, উনি আমার থেট দেয়। এই দেশ হলো মুসলমানের দেশ, সারা বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি, আর রবিমণি দাস সংগঠন, উনি আমার দায়িত্ব নিব, উনি আমার একটা বাল ছিঁড়ে নিব। চিন্তা করা যায় না? আমি চাই না, আমি চাই না, আমি চাই অন্যান্যদের মতো। আমি মুসলিম মানি না, হিন্দু মানি না, খ্রিস্টান মানি না, বৌদ্ধ মানি না। আমি মনে করি সবার উপর মানুষ সত্য, তাহার উপরে কেউ নাই। এটা আমি বিশ্বাস করি, এটা আমার বিশ্বাস। আমি জাত বেজাত এগুলোতে বিশ্বাস করি না। কারণ এখন যদি আমার এখানে রক্ত কাটি, রক্তের রং লাল হবে। আর একটা হিন্দু ভাইয়ের যদি শরীরের রক্ত কাটি, তারও রক্তের রং লাল হবে। যদি তার রক্ত আর আমার রক্ত গ্রুপ মিলে যায়, যদি আমার রক্তের প্রয়োজন হয়, তার রক্ত আমার শরীরে কাজে লাগবে। যদি তার রক্তের প্রয়োজন হয়, আমার রক্তের গ্রুপ মিলে যায়, তাহলে আমার রক্ত তার রক্তে কাজে লাগবে। তাহলে কিসের হিন্দু, কিসের মুসলমান, কিসের বৃদ্ধ, কিসের খ্রিস্টান, কিসের কি?
মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যদি আরেকজনের অঙ্গ প্রত্যঙ্গে ব্যবহারই করা যায়, কাজেই লাগে, তাহলে কিসের জাত বেদাত? জাত বেদাত যদি থেকেই থাকে সেটা মহান আল্লাহ বিচার করবে। সেটা বিচার করার মালিক আমি না, আপনি না, কেউ না, আমরা কেউ না। এটা নিয়ে গর্বের কিছু নাই। আমি মুসলমান, গর্বের কিচ্ছু নাই। আমি হিন্দু, গর্বের কিচ্ছু নাই। আমি খ্রিস্টান, গর্বের কিচ্ছু নাই। এটার বিচারের মালিক আল্লাহ। যাই হোক, পে কমিশন কথাটা অন্যদিকে চলে গেছি, টাইমও অনেক হয়ে গেছে, লাইভও বেশি করব না, লাইভে আসারও কথা ছিল না। 9:30 বাজে, আধা ঘন্টা হয়ে গেছে, যাই কাছে অল্প অল্প সময় লাইভ থেকে বেরিয়ে যাব। পে কমিশনের কাজ করতেছে। পে কমিশনে দৌড়ঝাঁপ করার চেষ্টা আমি লাল মিয়া করতেছি। পে কমিশনে কি দিবে কি দিবে না সেটা আমাদের একা দেবে না, তার সাথে জড়িত আছে সারা বাংলাদেশের সরকারি কর্মচারী। আমাদের চেয়ে মাথা ব্যথা বাংলাদেশের সরকারি কর্মচারীদের আরো বেশি। আপনারা কেউ দৌড়াচ্ছেন না, দৌড়াচ্ছি আমি লাল মিয়া একলা, খেয়ে না খেয়ে দৌড়াচ্ছি। আজকে একটা মেয়ে মানুষ, আমি নাম বলবো না, আমি অসুস্থ, এই পুরী দেখছে, গ্রাম পুলিশ সদস্য একটা মেয়ে মানুষ 500 টাকা আমার বিকাশে পাঠিয়ে দিয়ে তারপরে SMS দিছে, ভাই আপনি অসুস্থ, আপনি সুস্থ হন, আপনি সুস্থ হইলেই না আপনারা নিয়ে আমরা স্বপ্ন দেখতে পারব। না পাই, কিচ্ছু না পাই, কিচ্ছু না হোক, কিন্তু স্বপ্ন দেখে তো বেঁচে আছি, হতে পারে আপনি দৌড়াইছেন, হতে পারে। সকালবেলা পুরুষ দেখলাম আপনি অসুস্থ, তা আপনি অসুস্থ থাকলে তো স্বপ্ন দেখাও বন্ধ হয়ে যাবো। 500 টাকা সে আমার বিকাশ নাম্বার পাঠিয়ে সে SMS করে রাখছে যে ভাই আপনি কিছু খাবার জন্য দিলাম, দৌড়ানোর জন্য না, আপনি কিছু খাবেন, সুস্থ হবেন, তারপরে না হয় দৌড়াবেন। একটা মেয়ে গ্রাম পুলিশ সদস্য, আসলে কি বলবো, বলার কোনো ভাষা নাই। যদি আপনাদের মনের ভিতরে জ্ঞান বিবেক বুদ্ধি থাকতো, 1-2 ব্যাপার, 1-2, কারণ গ্রাম পুলিশের জাতীয় বেতনে আজকাল আদায়, এটা হলো 1-2 ব্যাপার। কারণ আপনার যা আছে অন্যের কারো তা নাই, মাস্টারদের কিচ্ছু নাই, তারা জাতীয় বেতন স্কুলের প্রজ্ঞাপন নিয়ে আসছে। মেয়ে আপনি তো রাস্তায় দাঁড়িয়ে দেখাইতে পারবেন 2008 সালের প্রজ্ঞাপন আছে, আপনি তো রাস্তায় দাঁড়িয়ে দেখাইতে পারবেন 2009 সালের প্রজ্ঞাপন আছে, আপনি তো রাস্তায় দাঁড়িয়ে দেখাইতে পারবেন 2000 সালের প্রজ্ঞাপন আছে, সরকার দিছে। আপনি তো রাস্তায় দাঁড়িয়ে দেখাইতে পারবেন 2011 সালের জাতীয় বেতন গ্যাজেট স্কেল আছে, যা সরকার দিছে। আপনি তো রাস্তায় দাঁড়িয়ে দেখাইতে পারবেন যে 2018 সালের 19 সালের মহামান্য হাইকোর্টের রায় আছে, সরকার দিছে। তারপরও দীর্ঘদিন পরে তা বাস্তবায়ন করা হয় নাই, বিদায় আমরা রাস্তায় নামছি। যতক্ষণ পর্যন্ত এগুলো বাস্তবায়ন করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় ছাড়বো না। এখানে রক্তের বন্যা বয়ে গেলে যাবে, লাশের বন্যা বয়ে গেলে যাবে, এখানে যা হয় হবে তা হয় হবে, কিন্তু এগুলো বাস্তবায়ন করতে হবে। আপনি তো এই কথাগুলো বুক ফুলিয়ে বড় গলায় বলতে পারবেন, কিন্তু বাকিরা যারা রাস্তায় যে আন্দোলন করে তাদের কি আছে আপনারা জানেন? তাদের কোনো কিচ্ছু নাই। কিন্তু তাদের যা আছে তাদের যা আছে আপনাদের তার কোনো কিচ্ছু নাই, জিরো। তাদের আছে সাহস, তাদের আছে মনোবল, তাদের আছে অর্থনৈতিক বল, কিন্তু আপনাদের তো তা নাই। আপনাদের সাহস নাই, মনোবল নাই, অর্থবল নাই, কিচ্ছুই নেই আপনাদের। আপনারা চানলো ফ্রি খাবার, ফ্রি। কেমন জানেন, বাংলাদেশে একটা প্রবাদ আছে, যদি আলকাতরা মাগনা দেয় তাহলে নতুন কাপড়ের আসার আছে না, নতুন, এইটার দাম কিন্তু 600 টাকা। এটার দাম 600 টাকা পাতলা কম্বল। যদি দেখি যে আলকাতরা দেয় মাগনা, একবারও চিন্তা করুন না 600 টাকার কম্বল নষ্ট হবো। এই আসল পাইতে নিয়ে সেখানেই আলকাতরা আনো, কারণ মাগনা দিতেছে, ফ্রি। আর যদি টাকা নিয়ে বেদানা দেয়, আঙুর দেয়, টাকা নিয়ে সেটা আনুন না, কারণ ওরা টাকা লাগবে তো, ওরা খাইলে কাজ হবে, উপকার হবে। আমার উপকার হওয়ার দরকার নাই, মাগনার দরকার। তো গ্রাম পুলিশ বেশি চাই মাগনা। এই যে কোটি গায়ে দিলে এত সুন্দর লাগে, যে কোনো জায়গায় গায়ে দিয়ে গেলে অফিসারের মতো লাগে। আপনি যখন দাঁড়াবেন
বডি ফিটনেস করে দাঁড়াবেন, ইন করে পিছনে হাত দিয়ে দাঁড়াবেন, পিছনে হাত বেঁধে, আমি তো বসে আছি, পিছনে হাত বেঁধে দাঁড়াবেন বা সামনে হাত দিয়ে দাঁড়াবেন। আপনাকে দেখা যাবে অন্যান্য অফিসারের মতো, কিন্তু এটা কিন্তু টাকা লাগবে। আপনার টাকা দিয়ে কিনবেন না, আপনি কিনবেন মাগনা, সিরা থাক না, আপনার দরকার মাগনা। আপনার গোল টুপি মাথায় দিবেন, টুপির এই সাইডে চুপ করে থাকে অফিসারদের মতো, যারা পড়েছেন দেখেছেন, এই সাইডে চুপ করে থাকে অফিসারের মতো। এই গোল টুপি কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় না, কিন্তু এটা আপাতত কিনতে গেলে টাকা লাগবে। এটা বর্তমান সাপ্লাই বন্ধ, এটা আগে সাপ্লাই হইতো, বর্তমানে সাপ্লাই বন্ধ, এটা পাওয়া যায় না, এটা অর্ডার দিয়ে বানাইতে হয়। তো এইটা আপনি টাকা দিয়ে কিনবেন। আপনি তো 1 কাপ চা মাগনা খাওয়ার জন্য 20 কাপ চা যদি আইনা দিতে হয় পাবলিকের, ওই 20 কাপ চা আইনা দিবেন, তারপর 1 কাপ চা আপনি ফ্রি খাবেন। তারপর জিজ্ঞাসা করবো, কিরে পান খাবি? হ্যাঁ ভাই পান তো খাই। ঠিক আছে, 10 টি একটা পান সিগারেট খাবেন, এবার একটা পান সিগারেট খাবেন। তা আপনি তো মাগনা অপেক্ষায় থাকেন, আপনার তো সুন্দরের প্রয়োজন নাই। ভালো খেতে গেলে টাকার প্রয়োজন আছে। আপনি গরুর মাংস খাবেন, মুরগির মাংস খাবেন, গুড়া মাছ খাবেন, টাকার প্রয়োজন আছে। আপনার ভালো পোশাক পরবেন, অবশ্যই অবশ্যই টাকার প্রয়োজন আছে। সুন্দর করতে গেলে টাকার প্রয়োজন আছে। দেখি এবার আপনাদের কমেন্টে যাব, আর পে কমিশন কথা দিয়ে শেষ করব। পে কমিশন বাই শেষ পর্যন্ত যা জরিপ, গতকাল পর্যন্ত যা জরিপ, আজকের খবরটা ভাই আমি জানি না। আজকে এতটাই অসুস্থ আমি, আজকে আমি বের হইতেই পারি নাই। আজকে আমি সমস্ত ভাবেই হ্যাং হয়ে আছি, একেবারেই হ্যাং ভাই। আপনারা বর্তমানে আমার কথা বললেও হয়তো বুঝতেছেন যে আমি শারীরিকভাবে কতটা অসুস্থ আছি। তো আজকের খবর জানি না, গতকাল পর্যন্ত যে খবর ছিল যে আজকের মধ্যেই পে কমিশনের রিপোর্ট জমা হবে, আর আজকের মধ্যে না হলে এ সপ্তাহের মধ্যেই হবে। তো এর মধ্যে গ্রাম পুলিশের নাম আছে, এই মর্মেও আশ্বস্ত হয়েছি যে গ্রাম পুলিশের বিষয়টা আছে। তো দেখা যাক বাকিটা ভাই আল্লাহর ইচ্ছা। কারণ গ্রাম পুলিশের বিষয় আছে, এইটা এত বড় আন্দোলন করলাম গ্রাম পুলিশের ইতিহাসে 2018 সালে, 2024 সালে এত বড় আন্দোলন করলাম। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে যুগ্ম সচিব কথা দিল যে গ্রাম পুলিশের সব হয়ে যাবে, একটু সময়ের ব্যাপার, কিন্তু হয়নি, সবই ছিল মিথ্যা কথা। তো আজকেও যে মিথ্যা কথা হবে না সেটাও আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। বর্তমানে জানি নাম আছে, হয়ে যাবে, এবং তার জন্য চেষ্টা করতেছি। জানি না আগামীকাল যেতে পারবো কিনা, কারণ টাকার দিক দিয়ে অবস্থা খুব খারাপ ভাই, খুব খারাপ। আপনারা মুখে হয়তো বা উৎসাহ দেন, কিন্তু টাকায় কেউ দেন না, টাকাটা আপনারা মহর মনে করেন। আপনারা মহর মনে করেন এটা লাল মিয়ার দায়িত্ব, লাল মিয়া একা করলে ব্যাকেরি হয়ে যাবে, পেয়ে যাব। 10টা টাকা দিলে ফালানি যাবে, অযথা ফালানি যাবে, যদি হইলেও ভালো, না হইলেও তো ফালানি যাবে। আপনারা এইটা মনে করেন। তো এইটা যতক্ষণ পর্যন্ত মনে করবেন ততক্ষণ পর্যন্ত কাজ করা সম্ভব হবে না ভাই। এগুলো করতে গেলে টাকা লাগে, ঢাকায় যাইতে গেলে গাড়ি ভাড়া লাগে, খাইতে গেলে গাড়ি ভাড়া লাগে। এই যে আজকে আমার চেহারা দেখতেছেন, চেহারার এমন অবস্থা হয়েছে কেন? খাইয়া না খাইয়া। এক বেলা খাইলে আরেক বেলা না খেয়ে থাকলে চেহারা যা হয়, এগুলোর অবস্থা হয়েছে খাইয়া না খেয়ে। এক বেলা খাইলে আরেক বেলা না খেলে চেহারার অবস্থা এরকমই হয়, আর টেনশন থাকলে তো আরো হয়। তো এই অবস্থাটা হয়েছে খেয়ে না খেয়ে। তো আপনারা যদি আবার সবাই টাকা দিতেন ভাই, কোটির মাপ কি সবার জন্য এক নাকি জানাবেন। কোটির বিষয়ে যে প্রশ্নটা করেছেন, আমি কোটির বিষয়ে কথা বলবো শেষে, আর একটু কথা বলবো পে কমিশন নিয়ে। এখন পে কমিশনটা যদি আপনার এই রিপোর্ট দেয়, তারপরে জানতে পারবো যে পে কমিশনে কি রিপোর্ট দিল কি দিল না। আর পে কমিশনে যদি আমাদের নাম না থাকে, তাহলে আপনারা এটা ভালো করে জানেন যে লাল মিয়া অন্য বাহিনীর মতো ডরায় না, অন্য অন্য যে নেতা আছে কর্মচারী ইউনিয়ন তাদের মতো ডরায় না যে এই জোর করে আদায় করতে গেলে মামলা হবো, চাকরি যাইব গা, এর চেয়ে ভালো 6,000 টাকা বেতনই পাইয়ে চাকরি করি, টেন্ডার বাজি তো করতেছি, অন্য দিকে তো লাভ আছে। বয়সী বা কয় বছর আছে? 2-4 বছর। এই 4 বছরের লেগে দরকারটা কি? 6,500 7,000 করে বেতন পাইলাম, 4 বছরই তো, 4 বছর তাইরে নাইরে করে করলাম, তারপরে অন্য কিছু করলাম। অন্য নেতাগুলোর মতো লাল মিয়া না ভাই। যদি পে কমিশন থেকে কোন রকম সুরাহ না আসে, সেটা জানতে পারি,
তারপরের দিনই যে আন্দোলনের ডাক দেব না এমন কোনো কিন্তু এই বাধা নাই, এমন কোনো চিন্তাধারা নাই। যদি পে কমিশন থেকে আপাতত তোষামত আপাতত বলতেছে আমাদেরটা আছে, যেই কারণে থাইমা আছি, যদি পে কমিশন থেকে না দেওয়া হয় পরের দিনই দেখবেন লাল মিয়ার রূপ ভাই অন্যটা হয়ে গেছে গা, লাল মিয়ার রূপ অন্যটা হয়ে গেছে গা। যতক্ষণ পর্যন্ত গ্রাম পুলিশের জাতীয় বেতন স্কুল না দেওয়া হবে, আর এটা ন্যায় দাবি, এটা সঠিক দাবি, আরে ভাই রে, বাংলাদেশে আইন বলতে কিছু আছে? কিছু আছে? কিছু নাই বাংলাদেশে আইন বলতে। তাহলে কেন ডরান আপনি? কিসের আইন বাংলাদেশে? বাংলাদেশে কোনো আইন নাই বর্তমানে। দিতে হবে, শক্তি থাকলেই দিতে হবে। যার শক্তি আছে তার জন্য বাংলাদেশের আইন আছে। 45,000 গ্রাম পুলিশ, কেন ডরান? আপনাদের তো বিশাল শক্তি আছে। 45,000 গ্রাম পুলিশ একযুগে যদি ঢাকায় নামেন, আপনার শক্তির চেয়ে বড় শক্তি ক্যাডার আছে, কার আছে? কিন্তু সাহস দেয় তবু, শক্তি দেয় তবু। 45,000 গ্রাম পুলিশ একযুগে শক্তি দেন, সাহস দেন, সবই হয়ে যাবে ভাই, কোনোটা বাদ থাকবো না, সব হয়ে যাবো। তো যাই হোক, পে কমিশন না দিলে সাথে সাথে আন্দোলনের ডাকা আসবে, গেলে এক কথা। আর যারা টুপির কথা আর প্যান্ট শার্ট সবই বলি, জুতা যদি মনে করেন ওই জুতা ভালো লাগে না, কিন্তু টাকা লাগবে। ভালো কোনো কিছু খাইতে গেলেও টাকা লাগে, ভালো কোনো কিছু পড়তে গেলেও টাকা লাগে। যদি মনে করেন যে পুলিশ যে জুতা ব্যবহার করে চামড়ার জুতা, ওই জুতা ব্যবহার করব, সেটাও সম্ভব, তার জন্য টাকা লাগবে। যদি মনে করেন যে ভালো প্যান্ট পরবো, ভালো শার্ট গায়ে দিব ফিটিং, সেটাও সম্ভব, টাকা লাগবে। বুকের মাপ, প্যান্টের মাপ, জুতার মাপ দিবেন। আপনার পোশাক অন্য পুলিশের, অন্য কোনো গ্রাম পুলিশের গায়ে পাবেন না, ওটা আনকমন পোশাক হবে। তার জন্য টাকা লাগবে, কলিজা লাগবে, সাহস লাগবে, সবই লাগবে। অল্প কলিজা হইলে হবে না। যে যদি নুরবিড়ি খান তাহলে কাজ হবে না ভাই, কমপক্ষে সিগারেট খেতে হবে। যারা সিগারেট খান তাদের মন মানসিকতা বড়, যারা সিগারেট খান তারাই পারবেন, যে উস্তাদের মতো দেখা যাবে, বডি ফিটনেস ভালো দেখা যাবে। কোটি নিতে গেলে, টুপি নিতে গেলে টুপি 450 টাকা পড়বে এবং কোটি 1220 টাকা পড়বে। যাদের মন চায়, আজকের লাইভে বলে দিলাম, কোনো সময় দাম বলি নাই, যাদের মন চায় তারাই মাত্র নক করবেন হোয়াটসঅ্যাপে, অযথা নক করবেন না, অযথা। কারণ একটা প্যান্টে 100 টাকা লাভ হবে, এইখান থেকে আমার এখান থেকে যাইতে আইতে গাড়ি ভাড়াই লাগে 200 টাকা। তাহলে 200 টাকা কমও যদি আপনি এসে সরাসরি পান, লাভ কি আপনার? 200 টাকা গাড়ি ভাড়া দিয়ে আপনি নিয়ে যেতে পারবেন না। একদিনে বানাইতে দিয়ে যেতে হবে, আরেক দিনে নিয়ে যেতে হবে। 500 টাকা আপনার গাড়ি ভাড়াই লাগবে, 500 টাকা আপনার গাড়ি ভাড়াই লাগবে। 2 দিন আপনার সময় নষ্ট হবে। আর আমাকে যা দিবেন ওইখানে লাভ থাকে না ভাই। যদি 4টা-5টা নিয়ে যাই তাহলে খরচের টাকা ওঠে, গাড়ি ভাড়ার টাকা ওঠে। 4-5টা একত্রে নিয়ে গেলে গাড়ি ভাড়ার টাকা ওঠে। আর এগুলো বাহিরে কোথাও পাবেনও না। আপনার এমনি দোকানে যান, একটা কোটির দাম জিজ্ঞেস করে দেন, তো কোটি কয় টাকা? প্রত্যেক জেলায় কোটি বিক্রি হয়, প্রত্যেকটা দোকান আছে, দোকানে কোটি বিক্রি হয়। আপনার একটা কোটির দাম কালকে আগামীকাল থেকে যে জিজ্ঞেস করে দেন কয় টাকা চায়, দেখবেন 1500, 1600, 1800, 2000, 2200, 2500, 3500 একটা কোটির দাম চায়। কিনতে গেলে 1200, 1500 নিচে আর কিনতে পারবেন না। আর এটা তো সার্ভিস কোটি রে ভাই, এটা তো সার্ভিস কোটি, এইটা পাবেন না। এটা এক পিছু পাবেন না। এটা যদি মনে করেন যে আপনার সুন্দরের জন্য দরকার, কারণ কোটি ব্যবহার না করলে আপনার কোটির ধারণা নাই ভাই। কোটি ব্যবহার তারাই করে যারা কোট ব্যবহার করে, তারা কোটের নিচে কোটি ব্যবহার করে। আর গরম পড়ে গেলে খালি কোটি ব্যবহার করে, সেই কোটিটার দাম 2000, 2500, 3000। এই 1000, 1200, 1500 টাকা কোটি পাওয়া যায় না ভাই। এগুলো ব্যবহার করতে মন মানসিকতা লাগে, টাকার দিকে তাকাইলে ব্যবহার করা যায় না। তো যাই হোক, যার যার লাগবে, ও গ্রাম পুলিশের মধ্যে অনেকের মন মানসিকতা এখন আছে, অনেকের আছে, ইয়াং জেনারেশন আছে, তারা সুন্দরকে পছন্দ করে, টাকা কেনা। তারা এক চার দোকানে বসে 50 টাকা, 100 টাকা, 200 টাকা তারা খেয়ে ফেলায়, এটা তাদের জন্য ব্যাপার না। তো যাদের দরকার পড়বে তারাই শুধু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি হলো 01789415319। এবং দামাদামি করার জন্য না, যে ভাই 10 টাকা কম হবে কিনা, 20 টাকা কম হবে কিনা, না ভাই, সরি ভাই, একদম। যদি মন চায় আপনারা খালি অর্ডার করবেন,
অগ্রিম টাকা পাঠাতে হবে। এটা আমার ব্যবসা না ভাই, এটা আমার কোনো ব্যবসা না। এটা আপনাদের এই সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য, যেখানে 8 লাখ 10 লাখ টাকা দিয়ে জামিন হয়ে আসা পড়ছি, আবার ওই আগস্টের আন্দোলনে 5 লাখ টাকা খরচ করতে পারছি, আবার বর্তমানেও ঢাকায় অনর্গল দৌড়ঝাঁপ পারতেছি টাকা খরচ করে আপনাদের ভাগ্য পরিবর্তন করার জন্য। তাইলে বুঝতে হবে যে এটা লাল মিয়ার ব্যবসা না। এটা লাল মিয়া 45,000 গ্রাম পুলিশ সদস্যকে ইয়াং জেনারেশন, স্মার্ট জেনারেশন, সুন্দর জেনারেশন, যাতে সরকার পক্ষ বলতে না পারে যে এদের জাতীয়করণ কেমনে হবে। এদের এই প্যান্ট পরতে বললে শার্ট পরে না, শার্ট পরতে বললে প্যান্ট পরে না, দেখা যায় এলোমেলো। এরা জাতীয়করণের মালিক কিভাবে হয়? এদেরকে কিভাবে জাতীয়করণ বেতনকরণ দেওয়া হবে? শুধুমাত্র আপনাদের স্মার্ট বানানোর জন্য এই চেষ্টা। যারা মনে করবেন যে হ্যাঁ আমার স্মার্ট হওয়া দরকার, সুন্দর হওয়ার দরকার, অন্য জায়গায় একটা অফিসে গেলে যেন বলতে পারে যে না এই একটা অফিসার আসছে, সে যে যেখানকারই হোক, চৌকিদার হোক, কিন্তু একটা মানসম্মত লোক আসছে, এক্সপার্ট একটা লোক আসছে, তারাই শুধু আমার লাল ভাই আমি টাকা ছাড়া নিতে চাই ভাই। লাল ভাই আমি টাকা ছাড়া, দুঃখিত ভাই, মজা করে করেন আর যা করেই করেন। এইটা ভাই আমার টাকশাল নাই, আমার বাবারও টাকশাল নাই। আমি ভাই টাকা ছাড়া কোথার থেকে দেব? এইটা আপনি টাকা দিলে আমি বানাইতে দেব, তারপরে আপনি পাবেন। আল্লাহ আমাকে অতটুকু ক্ষমতাশালী দেয় নাই যে আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে আমি আপনাকে টাকা ছাড়া দিতে পারবো। এইটা ভাই আমি টাকা ছাড়া দিতে পারবো না। টাকা অ্যাডভান্স না করলেই সম্ভব না। আপনার টাকা অ্যাডভান্স করলে আমি আপনার খাতায় নাম লিখবো, অর্ডার দেব, বানান হইলে খাতার নামের সাথে মিলিয়ে আমি আপনাকে পাঠাবো। এটা অ্যাডভান্স ভাই না দিলে সম্ভব না ভাই, আমার দ্বারা সম্ভব না। হ্যালো, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাই। হ্যাঁ ভাই, লাইভে আছি ভাই, লাইভের পরে কথা বললে ভালো হয় ভাই। আচ্ছা ভাই, ওকে। হ্যাঁ নুরুল ভাই, 1 ঘন্টা 10 মিনিট লাইভ হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে। আজকে তো আবার খেয়াল নাই, 8:30টায় লাইভে আসছি তো, অন্য অন্য দিন তো 9টায় আসি, লাইভ বড়ই হয়ে গেছে। তো যাই হোক, সকলে ভালো থাকবেন ভাই, আমিও জামা কাপড় আস্তে আস্তে খুলিয়ে নেই। সকলে ভালো থাকবেন। আমি শুধু বুঝতে চাই না তোমায়, এসব আমি বুঝতে চাই না তোমায়। আমার একটি ভাই কমেন্ট করেছেন, মাগনা চাইছেন। আসলে ভাই মাগনা দেওয়ার মতো অবস্থাতে ভাই আমি নাই ভাই। আমি যে ওষুধ খাবো সেই অবস্থার ভিতরেও ভাই নাই, আর আপনাদের একটা কোটি মাগনা দিব ভাই সেই অবস্থাতে আমি নাই। তবে দোয়া করেন আল্লাহ আমাকে সেই সক্ষমতা যেন দেয়, আমি যেন দিতে পারি, দোয়া করেন। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে সেই ক্ষমতা দেয়। আপনার একটা আবদার, আপনাকে একটা মাগনা কোটি দেব, আপনি আমার কাছে আমার জন্য ভাই দোয়া করেন, আমি যেন আপনাকে দিতে পারি। যাই হোক, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। দেখ ভাই, অনেক অনেক আর কম করবো না, কারণ আমার মাথাটাও ঠিক নেই ভাই। মাথাটা এই জায়গার থেকে শুরু করে, এই মাঝ জায়গার থেকে শুরু করে এই জায়গায় মনে হয় গোটার মতো কিছু উঠছে কিনা বুঝতেছি না, আপনারা দেখলে বুঝবেন কিনা। মনে হয় গোটার মতো উঠছে। অনেক ব্যথা ভাই, অনেক ব্যথা, গোটার মতো মনে হয় কিছু উঠছে, অনেক ব্যথা। তো এখান থেকে শুরু করে ভাই পিছনটা উড়াগি, পিছনটা সম্পূর্ণ প্রচন্ড ব্যথা, প্রচন্ড ব্যথা। তারপর অনেক সময় লাইভ করলাম। তো যাই হোক, লাইভের শেষ প্রান্তে আপনাদেরকে আইডি থেকে নিজে আপনি শুনে কথা বলেন, সেই বিষয়টা একটু মাথা নেন। আপনি এই কমেন্টটা পড়ি আর হলো এই বিষয়টা একটু মাথায় নিয়ে, তো বেলাল সাহেব কি বলে ওনার আইডি থেকে
নিয়ে আপনি কথা শুনেন, বলেন এই বিষয়টা একটু মাথায় নেন। আচ্ছা যাই হোক ভাই, একটা সুন্দর কমেন্ট করেছেন। আচ্ছা আপনারাই বলেন, বিল্লাল একজন মানুষ, ওনাকে নিয়ে কথা বলার মন মানসিকতা আমার আছে? আর উনি বোকা বিদায়। বড় বড় সেলিব্রিটি যারা আছে, বড় বড় সেলিব্রিটি, বাংলাদেশ না সারা বিশ্ব বিখ্যাত সেলিব্রিটি আছে, তারাও একজনের আইডি থেকে কপি করে নিয়ে কথা বলে। এটা আমি তো ক্ষুদ্র একজন ব্যক্তি, কিছুই না। বিশাল বিশাল সেলিব্রিটি, যেমন মজিবর ভাই আমার লাইভ নিয়ে কিন্তু সে ছাড়ে। একবারও কি দেখেছেন আমি মজিবর ভাইকে কোনো কিছু বলেছি? এটা ছাড়তেই পারে। তা আসলে ছাগলে কিনা খায় আর পাগলে কিনা কয়। উনি তো মনুষ্যত্বের কাতারেই পড়ে না। তো যাই হোক, ওনাকে নিয়ে আমি কথা বলতে চাই নাই। ওনার নামটা আমার মুখ দিয়ে উচ্চারণ করতে চাই নাই, আপনি উচ্চারণ করাইলেন। উনি একজন মানুষ, আর ওনাকে নিয়ে মানুষ সমালোচনা করবে। উনি একজন মানুষ, আর ওনাকে নিয়ে যে সমালোচনা করবে সে তো মানুষের কাতারেই পড়ে না। ওনার মতো মানুষকে সমালোচনা করে আর যোগ্যতা কিন্তু ওনার হয় নাই। তাকে নিয়েই মানুষ সমালোচনা করে যারা সেই ক্যাটাগরির হয়। উনি এখনো সেই ক্যাটাগরির হয় নাই ভাই। ওই বিল্লাল, তারপরে যার একটা কি রবি দাস জানি, যোগ্যতা এখনো হয় নাই যে ওনাদেরকে নিয়ে মানুষ সমালোচনা করব। ওনার তো কপাল ভালো, ওনার দু একটা পোস্ট কাটিং করে নিয়ে আমি আমার আইডি থেকে ছাড়ছি। উনি তো বুঝেই না যে আইডি কাকে বল আর পেজ কাকে বল। আমার এটা পেজ আর ওনার ওইটা আইডি। ওনার ওইখানে 1,000 এই কি বলে 1 মিলিয়ন ফলোয়ার, আর আমার এখানে 1,000 ফলোয়ার, সমান কথা। উনি তো সেটা বুঝে না। তো যাই হোক, আল্লাহ ওনাকে তৌফিক দান করুক। আর ঠিক আছে, ওনার কথা আমি আর নেব না। উনি একজন মস্ত বড় ব্যক্তি, আমি আর কাউকে নিয়ে কথা বলবো না। কারণ আমাকে নিয়ে কথা বলার সময় আমি সময় তো পাই না, আবার ওনার মতো ব্যক্তিকে নিয়ে কথা বলার সময় আমার কই আছে। তো যাই হোক, উনি যা পারে, উনি যা বলে, অনেকেই আমারে আপনারা দিয়ে পাঠান দেখে আমি একটু আলোচনা করি, তো তাও করব না। ওনার মতো ভাই উনি বলতে থাক, উনি মস্ত বড় ব্যক্তি। তো একটা কথা না বললেই হয়। উনি একটা পোস্টে কিন্তু বলেছেন, আমি ওটা ছাড়তে চাইছিলাম, উনি নাকি সচিব বানায়, মন্ত্রণালয়ের সচিব ওনার হাত দিয়ে বানায়। আমার কাছে আছে ডকুমেন্টস, আমি ইচ্ছা করলে কাটিং করে ছাড়তে পারি, কিন্তু ছাড়ি নাই। যে উপর দিকে থুতু বলাইলে সেটা নিজের গায়ে পড়ে। যে উনি নাকি সচিব বানায়, মন্ত্রণালয়ের সচিব বানায়। তো ভাই উনার মতো বড় ব্যক্তিত্ব আর আমি হই নাই। তো যাই হোক, আল্লাহ ওনাকে আরো বড় বানাক, উনি মন্ত্রণালয়ের সচিব বানাক, পারলে উনি 2-4 উপদেষ্টাও বানাক, তাতে গ্রাম পুলিশেরই লাভ। যদি ওনার হাত দিয়ে 2-4 উপদেষ্টা হয়, প্রধান উপদেষ্টা হয়, তাহলে তো গ্রাম পুলিশের ভালো কোনো কিছু হবে। তো যাই হোক, আল্লাহ ওনাকে সেই তৌফিক দান করুক। সকলে ভালো থাকবেন। আর যদি কেউ কোটির অর্ডার দিতে চান, টুপির অর্ডার দিতে চান, বা প্যান্টের বা শার্টের অর্ডার দিতে চান, ভুল করেও ভাই আমাকে এই নাম্বারে ফোন দিবেন না। নাম্বারে ফোন দিবেন তখন যদি মনে করেন যে আমি এটা বানাবো, তাহলে অবশ্যই অবশ্যই আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আমাকে নক করবেন। আপনার সাইজ, কি সাইজ লাগবে, এম সাইজ, এক্সেল সাইজ, ডাবল এক্সেল সাইজ, এল সাইজ, কোন সাইজটা লাগবে, এই সাইজটার নাম লিখবেন, আপনার নাম লিখবেন, আপনার মোবাইল নাম্বার লিখবেন, আপনার জেলা এবং থানার নাম লিখবেন। থানা, জেলা, মোবাইল নাম্বার, সাইজ, আপনার নাম, এই কয়টা জিনিস লিখে টাকা পাঠিয়ে টাকাটার ডকুমেন্টস আপনার মোবাইলে রেখে দিবেন। আপনি আমাকে কত টাকা পাঠাইলেন, টাকাটার ডকুমেন্টস আপনার মোবাইল নাম্বার পাঠিয়ে একটা ডকুমেন্টস আমাকে পাঠাবেন, হোয়াটসঅ্যাপে পাঠাবেন যে লাল ভাই আপনাকে এই টাকাটা আমি এই যে এইটার জন্য দিলাম, এইটা হলো পাঠাবেন এবং আপনার কাছে সংরক্ষিত রাখবেন। কারণ আমি যদি আপনাকে মাল না পাঠাই, তাহলে তো আপনার কাছে একটা প্রমাণ থাকবে যে লাল মে ভাই আমাকে মাল পাঠায় নাই, টাকা নিচ্ছে। কারণ এটা ক্যাশ অ্যান্ড ডেলিভারি না, এটা ক্যাশ অ্যান্ড ডেলিভারি না। এটা আপনি অগ্রিম টাকা দিবেন, আমি বানাবো আপনাকে পাঠাবো। আপনি এইটা অবশ্যই অবশ্যই টাকাটা আমাকে পাঠিয়ে একটা স্ক্রিনশট আমাকে পাঠাইবেন যে ভাই আমি এই যে টাকাটা পাঠাইলাম। 1, 2 নম্বরে আপনার নাম, ঠিকানা, পদবি লাগবে না, আপনার নাম,
ঠিকানা, আপনার সাইজ, মোবাইল নাম্বার, এই 4টা জিনিস আমাকে পাঠাবেন। ইনশাল্লাহ আশা করি 10 থেকে 12 দিনের মধ্যে পেয়ে যাবেন। যেদিন পাঠাবেন সেদিন থেকে 10 থেকে 12 দিনের মধ্যে পেয়ে যাবেন। পাবেন শার্ট পাবেন, প্যান্ট পাবেন, ইচ্ছা করলে জুতাও পাবেন। যদি জুতা না লাগে কারো, জুতা পাবেন, দামি জুতা, এবং কোটি পাবেন, টুপি পাবেন। এই কটা জিনিস আপনি পাবেন। ইচ্ছা করলে পুলিশ স্টিকও পাবেন, তবে এটা অ্যাভেলেবল নাই, এগুলো দেওয়া খুব টাফ ব্যাপার। পুলিশ স্টিকও পাবেন। শুধুমাত্র তারাই আমার 01784153119 হোয়াটসঅ্যাপ নাম্বারে, মেসেঞ্জার নাম্বারে, ইমো নাম্বারে যোগাযোগ করবেন, এর বাহিরে না। আর দাম নিয়ে কোনো কষাকষি বলবেন না। 1 টাকা দামও ভাই কম হবে না। যদি বলেন যে ভাই 1 টাকা কম হবে, নো ভাই, সেটা ভালোবাসার খাতিরে যদি আমি আপনাকে কম দিলাম সেটা আলাদা ব্যাপার, কিন্তু দামের বাইরে 1 টাকা কমও হবে না। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই।